আচল ফাউন্ডেশন একটি স্বেচ্ছাসেবী সংগঠন ধীরে ধীরে ষষ্ঠ বছরে পদার্পণ করতে চলেছে। তরুণদের মানসিক স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে কাজ করে এটি ইতিমধ্যে একটি সুস্থ ও সুন্দর সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। আমাদের উদ্দেশ্য একটি, তরুণদের মানসিক সুস্থতা নিশ্চিত করা। এই লক্ষ্যে আচল ফাউন্ডেশনের 25টিরও বেশি টিম কাজ করছে, যার মধ্যে রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস ইউনিট সমাজে মানসিক স্বাস্থ্য বিষয়ক সমস্যাগুলো নিয়ে গবেষণা করে সমাধানের পথ খুঁজছে। পূর্বে শিক্ষার্থীদের আত্মহত্যার কারণ ও সচেতনতা তৈরিতে আমরা বেশ কিছু জরিপ সফলভাবে সম্পন্ন করেছি। এই ধারাবাহিকতায় আমরা গর্বের সাথে আমাদের 16তম জরিপ 2024 সালে শিক্ষার্থীদের আত্মহত্যা পদক্ষেপ নেওয়ার এখনই সময় প্রকাশ করতে চলেছি। আচল ফাউন্ডেশনের এই প্রচেষ্টা শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্যের উন্নতি ঘটাতে এবং একটি সচেতন ও সুস্থ প্রজন্ম গড়ে তুলতে ভূমিকা রাখুক, এই আমাদের লক্ষ্য। এখনই সময় ফলপ্রসূ কিছু পদক্ষেপ নেওয়ার মাধ্যমে শিক্ষার্থীদের পাশে দাঁড়ানোর। আসসালামু আলাইকুম এবং শুভ সকাল। আমি সেজুতি তাবাসসুম শ্রেয়া, এক্সিকিউটিভ মেম্বার আচল ফাউন্ডেশন। আজকের এই প্রেস কনফারেন্সের সঞ্চালক হিসেবে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা সবাই জানি যে শিক্ষার্থীরা জাতির ভবিষ্যৎ, কিন্তু সাম্প্রতিক সময়ে আমাদের জীবনযাত্রায় এক গভীর সংকট লক্ষ্য করা যাচ্ছে, যা সমাজের জন্য এক ভয়ানক সতর্কবার্তা। শিক্ষা জীবন, যা সাধারণত একজন শিক্ষার্থীর জন্য আনন্দময় ও সম্ভাবনাময় হওয়া উচিত, কিন্তু তা এখন অনেকের কাছে মানসিক চাপ, হতাশা ও বিষণ্ণতার কারণ হয়ে দাঁড়িয়েছে। প্রতিযোগিতামূলক পড়াশোনা, অতিরিক্ত চাপ, পারিবারিক প্রত্যাশার বোঝা, সামাজিক যোগাযোগ মাধ্যমে নেতিবাচক প্রভাব এবং মানসিক সহযোগিতার অভাব, এই সব কিছু মিলে শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্যকে নেতিবাচকভাবে ক্ষতিগ্রস্ত করছে। এই চ্যালেঞ্জগুলো একসময় এমন এক পর্যায়ে পৌঁছায় যেখানে তারা জীবনকে অন্ধকারময় বলে মনে করে এবং চরম পদক্ষেপ গ্রহণ করতে বাধ্য হয়। তাই আমাদের এই প্রয়োজন শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্যের প্রতি বিশেষ মনোযোগ দেওয়া। যদি আমরা এখনই সচেতন না হই, তাহলে কার্যকর ব্যবস্থা না নিয়ে আমাদের শিক্ষার্থীদের এই অমূল্য জীবনগুলো হারানোর শূন্যতা কখনোই পূরণ করা সম্ভব হবে না। শিক্ষা যেন কখনোই শিক্ষার্থীদের জন্য বোঝা না হয়ে ওঠে, বরং হয়ে ওঠে জীবনের আলোক বর্তিকা। আর আমাদের সম্মিলিত উদ্যোগই পারে এই বিপর্যয় রোধ করতে। আজকের এই আয়োজনে আমার সাথে সহ সঞ্চালক হিসেবে উপস্থিত আছেন জান্নাতুল ফেরদৌস। আসসালামু আলাইকুম, আমি এবং সকলকে শুভ সকাল। আমি জান্নাতুল ফেরদৌস, এক্সিকিউটিভ মেম্বার আচল ফাউন্ডেশন। আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমাদের এবারের সমীক্ষা অর্থাৎ 2024 সালে শিক্ষার্থীদের আত্মহত্যা পদক্ষেপ নেওয়ার এখনই সময়, এটি বিশ্লেষণ করলে দেখা যায় যে মোট 310টি আত্মহত্যার রেকর্ড পাওয়া যায়, যার মধ্যে 189 জন নারী, যা মোট আত্মহত্যার 61%। এই খবরটি আমাদের জন্য খুবই শঙ্কাজনক। এই বিষয়ে বিস্তারিত আলোচনা এবং গুরুত্বপূর্ণ পরামর্শ প্রদানের জন্য আমাদের মধ্যে আমন্ত্রিত রয়েছেন অতিথিবৃন্দরা। এই পর্যায়ে আমি আপনাদেরকে অতিথিবৃন্দদের সাথে পরিচয় করিয়ে দিচ্ছি। উপস্থিত রয়েছেন জনাব সাইদুল ইসলাম সায়েদ, মনোরোগ বিশেষজ্ঞ, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ। রয়েছেন জনাব ডক্টর মোহাম্মদ জামাল উদ্দিন, অধ্যাপক, পরিসংখ্যান বিভাগ, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। রয়েছেন জনাব নাওফল জামির, আইনজীবী, লেখক ও উদ্যোক্তা। আপনাদের সকলকে স্বাগতম ও ধন্যবাদ জানাচ্ছি। অনুষ্ঠানের এই পর্বে প্রেস রিলিজ পাঠ পর্ব। আমি ডেকে নিচ্ছি আমাদের আচল ফাউন্ডেশনের এক্সিকিউটিভ মেম্বার ফারজানা আক্তার লাবণীকে আপনাদের সকলের সামনে প্রেস রিলিজ পাঠ করার জন্য। ধন্যবাদ। আমাকে কি শোনা যাচ্ছে?
হ্যাঁ, শোনা যাচ্ছে। ধন্যবাদ। সংবাদ বিজ্ঞপ্তি, তারিখ শনিবার 18 জানুয়ারি 2024। বিষয় 2024 সালে শিক্ষার্থীদের আত্মহত্যা, সম্মিলিত উদ্যোগ জরুরি। আজ শনিবার 18 জানুয়ারি 2024 আচল ফাউন্ডেশন আয়োজিত সংবাদ সম্মেলনে উপস্থিত সকলকে স্বাগত জানাচ্ছি। আজকের সম্মেলনের বিষয়বস্তু 2024 সালে শিক্ষার্থীদের আত্মহত্যা, সম্মিলিত উদ্যোগ জরুরি শীর্ষক সমীক্ষা। সম্মেলনে উপস্থিত রয়েছেন জনাব সাইয়েদুল ইসলাম সাইয়েদ, মনোরোগ বিশেষজ্ঞ, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ, জনাব ডক্টর মোহাম্মদ জামাল উদ্দিন, অধ্যাপক ও গবেষক, পরিসংখ্যান বিভাগ, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, জনাব ব্যারিস্টার নওফাল জামির, আইনজীবী ও লেখক এবং আচল ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি তানসিন রোজ। সুস্থ দেহে সুন্দর মন, অর্থাৎ জীবনের সামগ্রিক আনন্দ ও সুস্থতার জন্য দেহ ও মন পরস্পরের পরিপূরক, কিন্তু মনের খবর ঠিক রাখা হয়ে ওঠে না আমাদের, যার ফলে খুব সহজেই আমরা হতাশা, বিষণ্ণতার মতো জটিল মানসিক সমস্যায় আক্রান্ত হয়ে পড়ি। আর এই হতাশা ও বিষণ্ণতার অশুভ চক্র থেকে বের হতে না পেরে বেছে নিয়ে আত্মহত্যার পথ। আত্মহত্যা হলো ইচ্ছাকৃতভাবে নিজের জীবন শেষ করার একটি চূড়ান্ত পদক্ষেপ। মানুষের মানসিক যন্ত্রণা, হতাশা এবং অসহায়ত্বের এক মারাত্মক বহিঃপ্রকাশ এটি। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে প্রতি বছর বিশ্বব্যাপী প্রায় 8 লক্ষ মানুষ আত্মহত্যা করেন, যা প্রতি 40 সেকেন্ডে একজনের মৃত্যুর সমতুল্য। বাংলাদেশেও আত্মহত্যা একটি ক্রমবর্ধমান সামাজিক সমস্যা হয়ে উঠেছে। সামাজিক ও ধর্মীয়ভাবে আত্মহত্যাকে নিষিদ্ধ এবং ঘৃণার চোখে দেখা হলেও প্রতি বছরই আত্মহত্যার প্রবণতা বৃদ্ধি পাচ্ছে। উল্লেখযোগ্যভাবে বাংলাদেশের শিক্ষার্থীদের মধ্যে এই অপসংস্কৃতির প্রভাব খুব বেশি। প্রতি বছরের মতো এবছরও আচল ফাউন্ডেশনের রিসার্চ এন্ড অ্যানালাইসিস ইউনিট এর সদস্যরা দেশের জাতীয় ও স্থানীয় 105টিরও বেশি সংবাদপত্রে প্রকাশিত আত্মহত্যা সংবাদের তথ্য খুঁজে পায়। বিগত বছরের সাথে তুলনা, আমাদের গবেষকগণ 2024 সালের আত্মহত্যার তথ্য পূর্বের বছরগুলোর সাথে তুলনা করেছেন। 2022 সালে দেশে আত্মহত্যাকারী স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের মোট শিক্ষার্থী সংখ্যা 532 জন এবং 2023 সালের জানুয়ারি থেকে ডিসেম্বর মাস পর্যন্ত এই 12 মাসে মোট 513 জন স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় এবং মাদ্রাসা শিক্ষার্থী আত্মহত্যা করেছেন। 2024 সালে আত্মহত্যাকারী মোট শিক্ষার্থীর সংখ্যা 310 জন। এদের মাঝে স্কুল, কলেজ, মাদ্রাসা এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীও রয়েছেন। রাজনৈতিক অস্থিরতার কারণে আত্মহত্যা সম্পর্কিত রিপোর্ট মিডিয়াতে কম এসেছে বলেই আমাদের গবেষকগণ মনে করছেন। 2024-এর আত্মহত্যার তথ্যের সারসংক্ষেপ। 2024 সালে বিভিন্ন বয়সের মোট 310টি আত্মহত্যার তথ্য পাওয়া যায়। বয়স ভিত্তিক পর্যালোচনায় দেখা গেছে 13 থেকে 19 বছর বয়সন্ধিকালীন সময়ের শুরু থেকে কিশোর কিশোরীদের মধ্যে আত্মহত্যার হার সবচেয়ে বেশি। 2024 সালের মোট আত্মহত্যাকারী মানুষের প্রায় 65.7% এই বয়স সীমার। আত্মহত্যার তালিকায় এর পরেই রয়েছে 20 থেকে 25 বয়স সীমার যুবক যুবতীরা। প্রতিবেদন অনুযায়ী গত বছর এ বয়সে আত্মহত্যা করেন প্রায় 24%। শিশুদের মধ্যেও আত্মহত্যার প্রবণতা দেখা গেছে। 1 থেকে 12 বছর বয়সী শিশুর আত্মহত্যার তথ্য উঠে এসেছে, যা প্রায় 7.4%। সবচেয়ে কম রয়েছে 26 থেকে 30 বছর বয়সসীমার মানুষ, এই বয়সের 2.9%-এর কাছাকাছি। লিঙ্গভিত্তিক পরিসংখ্যান। 2024 সালের প্রতিবেদন অনুযায়ী আত্মহত্যার প্রবণতা সব লিঙ্গের মধ্যে লক্ষ্য করা গেছে, তবে নারীদের মধ্যে এটি তুলনামূলকভাবে বেশি। মোট 310 জন আত্মহত্যা করেছেন, এর মধ্যে নারী মোট আত্মহত্যার প্রায় 61%। এদিকে পুরুষদের মধ্যে আত্মহত্যার হারও কম নয়, প্রায় 38.4% পুরুষ আত্মহত্যার পথ বেছে নিয়েছেন। তৃতীয় লিঙ্গের এবং ট্রান্সজেন্ডারদের মধ্যে একজন আত্মহত্যা করেছেন, যা মোট সংখ্যার যথাক্রমে প্রায় 0.3% এবং প্রায় 0.3%। এই পরিসংখ্যানটি নারীদের মধ্যে আত্মহত্যার উচ্চ প্রবণতা এবং এর সম্ভাব্য সামাজিক ও মানসিক কারণগুলোর দিকে সকলের দৃষ্টি আকর্ষণ করছে। নারী শিক্ষার্থীরা সাধারণত আত্মহত্যার ক্ষেত্রে বেশি ঝুঁকিপূর্ণ থাকে, তাই মানসিক স্বাস্থ্য সম্পর্কিত সহযোগিতা নারীদের জন্য আরও বেশি প্রয়োজন। শিক্ষা স্তর অনুযায়ী আত্মহত্যা। প্রতিবেদনে দেখা যায় এসএসসি ও সমমান অর্থাৎ মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের মধ্যে আত্মহত্যার প্রবণতা বেশি। 2024 সালে আত্মহত্যাকারীদের মধ্যে 46.1% মাধ্যমিক স্তরের শিক্ষার্থী। এরপরই উচ্চ মাধ্যমিক পর্যায়ে
শিক্ষার্থীদের অবস্থান। এই হার 19.4%। তাছাড়া স্নাতক পর্যায়ের শিক্ষার্থীদের আত্মহত্যার প্রবণতা ক্রমেই বাড়ছে। তথ্য মতে 2024 সালে এ পর্যায়ে আত্মহত্যার হার 14.6%। এছাড়া প্রাথমিক স্তরে পড়ুয়া শিক্ষার্থীদের মাঝেও আত্মহননের বিষয়টি লক্ষ্য করা গেছে। প্রতিবেদন অনুযায়ী এ স্তরের 7.4% শিক্ষার্থী আত্মহত্যা করেছেন। এছাড়া স্নাতকোত্তর 1.9%, ডিপ্লোমা 0.6%, সদ্য পড়াশোনা শেষ করা শিক্ষিত তবে বেকার 0.6%। আত্মহত্যার যত মাধ্যম। 2024 সালের প্রতিবেদন অনুযায়ী আত্মহত্যার ক্ষেত্রে গলায় ফাঁস দিয়ে আত্মহননের ঘটনা সবচেয়ে বেশি, যা 83.5% আত্মহত্যার ক্ষেত্রে ঘটে। অন্যদিকে বিষপানে আত্মহত্যার প্রায় 8.7%, 4.6% মানুষ অন্যান্য পদ্ধতিতে আত্মহত্যার পথ বেছে নিয়েছেন, যেমন ছাদ থেকে ঝাঁপিয়ে পড়ে, পানিতে ডুব দিয়ে, ট্রেনে কাটা পড়ে, ছুরি দিয়ে আঘাত করে, ঘুমের ওষুধ খেয়ে ইত্যাদি। আত্মহত্যার ধরন বিবেচনা নিয়ে মানুষের মাঝে সচেতনতা বৃদ্ধিতে কাজ করা সহজতর হতে পারে। দড়ি, বিষ, ছুরি ইত্যাদি ব্যবহারের প্রতি পরিবারের সজাগ দৃষ্টি রাখতে হবে। আত্মহত্যার শীর্ষ কারণ অভিমান। অভিমান একটি স্বাভাবিক আবেগ হলেও কখনো কখনো এটি ভয়াবহ পরিণতির দিকে ঠেলে দিতে পারে। বিশেষ করে শিক্ষার্থীদের ক্ষেত্রে অভিমান অনেক সময় মানসিক চাপ ও হতাশার কারণ হয়ে দাঁড়ায়। পারিবারিক অবহেলা, প্রিয়জনের সাথে ভুল বোঝাবুঝি কিংবা শিক্ষক বা বন্ধুদের কাছ থেকে প্রত্যাশিত সমর্থন না পাওয়ার মতো বিষয়গুলো শিক্ষার্থীদের মনে অভিমান তৈরি করতে পারে। অনেক সময় এই অভিমান তাদের মানসিকভাবে এতটা বিপর্যস্ত করে তোলে যে তারা আত্মহননের মতন চরম সিদ্ধান্ত নেয়। 2024 সালে আত্মহত্যাকারী মোট শিক্ষার্থীদের মধ্যে 28.4% শিক্ষার্থী অভিমানের কারণে আত্মহত্যা করেছেন। এর মধ্যে প্রাথমিক স্কুল শিক্ষার্থী 56.5%, মাধ্যমিক ও কলেজ শিক্ষার্থী 31.9% এবং উচ্চতর শিক্ষা স্তরের 15.3% শিক্ষার্থী। রোমান্টিক সম্পর্কের কারণে আত্মহত্যা। প্রেমের সম্পর্কে টানাপোড়েন, প্রত্যাখ্যান কিংবা সম্পর্ক ভেঙে যাওয়ার মতো পরিস্থিতি শিক্ষার্থীদের মধ্যে গভীর হতাশা সৃষ্টি এবং এই ধরনের আবেগীয় সংকট মোকাবেলায় সঠিক সমর্থনের অভাব তাদের জীবনকে আরো দুর্বিষহ করে তোলে। শিক্ষার্থীরা যখন এই সমস্যাগুলোর মুখোমুখি হয় তখন তারা অনেক সময় নিজেকে নিঃসঙ্গ ও অসহায় মনে করেন। 2024 সালে বাংলাদেশের শিক্ষার্থীদের আত্মহত্যার পরিসংখ্যানে উদ্বেগজনক একটি চিত্র উঠে এসেছে। আত্মহত্যাকারী শিক্ষার্থীদের মধ্যে 16.8% সম্পর্কগত কারণে আত্মহননের পথ বেছে নিয়েছেন। এর মধ্যে মাধ্যমিকে 36.54% ও কলেজ শিক্ষার্থী 38.46% এবং উচ্চতর শিক্ষা স্তরের শিক্ষার্থী 21.15%। এই তথ্য প্রেম ঘটিত মানসিক চাপের ভয়াবহ প্রভাবকে স্পষ্টভাবে নির্দেশ করে। একাডেমিক চাপ। পরীক্ষায় ভালো ফলাফল করার চাপ কিংবা শিক্ষা জীবনের লক্ষ্য পূরণে ব্যর্থতার আশঙ্কা শিক্ষার্থীদের মানসিক সংকটে ফেলতে পারে। 2024 সালে বাংলাদেশি শিক্ষার্থীদের আত্মহত্যার কারণগুলোর মধ্যে একাডেমিক চাপ একটি উল্লেখযোগ্য কারণ হিসেবে চিহ্নিত হয়েছে। পরিসংখ্যান অনুযায়ী আত্মহত্যাকারী শিক্ষার্থীদের মধ্যে 14.2% একাডেমিক চাপ সহ্য করতে না পেরে আত্মহননের পথ বেছে নিয়েছেন। এর মধ্যে স্কুলের শিক্ষার্থী 59.09%, কলেজ শিক্ষার্থী 29.54% এবং বিশ্ববিদ্যালয়ে 9.09% আত্মহত্যার পথে পা বাড়ান। এই তথ্য শিক্ষার্থীদের ওপর শিক্ষা ব্যবস্থার অতিরিক্ত চাপের গভীর প্রভাবকে সামনে এনেছে। মানসিক সমস্যার দায়। প্রতিযোগিতামূলক একাডেমিক পরিবেশ, সামাজিক প্রত্যাশার চাপ এবং ব্যক্তিগত সম্পর্কের জটিলতা শিক্ষার্থীদের মানসিক অস্থিরতার প্রধান কারণ হয়ে দাঁড়ায়। পরিবার ও সমাজে মানসিক স্বাস্থ্যের প্রতি অবহেলা এবং সঠিক পরামর্শ ও সহায়তার অভাব এই সংকটকে আরো ঘনীভূত করে। অনেক শিক্ষার্থী এই মানসিক চাপ নিজেরা বুঝতে পারেন না আর অন্যকেও বোঝাতে ব্যর্থ হন। সামগ্রিকভাবে তারা সমস্যাটি মোকাবেলা করতে অক্ষম ও ব্যর্থ হয়ে আত্মহত্যার চরম পথ বেছে নেন। 2024 সালে বাংলাদেশে আত্মহত্যাকারী শিক্ষার্থীদের মধ্যে 5.5% মানসিক অস্থিরতার কারণে আত্মহননের পথ বেছে নিয়েছেন। এই পরিসংখ্যান মানসিক স্বাস্থ্য সমস্যার গুরুত্ব ও এর ভয়াবহ প্রভাবকে স্পষ্ট করে তোলে। বাড়ছে স্কুলগামী শিক্ষার্থীদের আত্মহত্যা। 2024 সালে বাংলাদেশের আত্মহত্যাকারী শিক্ষার্থীদের মধ্যে 49.4% স্কুল শিক্ষার্থী আত্মহননের পথ বেছে নিয়েছেন।
এই পরিসংখ্যান অল্প বয়সী শিক্ষার্থীদের মানসিক চাপ এবং তাদের জীবনে চলমান সংকটের ভয়াবহ বাস্তবতাকে সামনে এনেছে। এই বয়সে অনিয়ন্ত্রিত আবেগ ও তুলনামূলক দুর্বল মানসিক স্থিতিশীলতা থাকার কারণে তারা সহজেই হতাশা বা সংকটে ভেঙে পড়ে। পরিবার ও শিক্ষা প্রতিষ্ঠানের সাথে মনস্তাত্ত্বিক দূরত্ব তাদের সমস্যাগুলোকে আরো গভীর করে তোলে। 2024 সালে বাংলাদেশে আত্মহত্যাকারী শিক্ষার্থীদের একটি উল্লেখযোগ্য অংশ কলেজ পর্যায়ের শিক্ষার্থী। আমাদের তথ্য উপাত্ত অনুযায়ী আত্মহত্যাকারী শিক্ষার্থীদের মধ্যে 23.2% কলেজ শিক্ষার্থী ছিলেন। এ বয়সের শিক্ষার্থীরা সাধারণত উচ্চশিক্ষা, ক্যারিয়ার, ব্যক্তিগত সম্পর্ক এবং পারিবারিক প্রত্যাশার চাপের মধ্য দিয়ে যায়। মানসিক স্বাস্থ্য সেবা ও কাউন্সিলিং এর অভাব এবং সমাজে মানসিক স্বাস্থ্য বিষয়ে প্রচলিত কুসংস্কার এই সংকটকে আরো বাড়িয়ে তুলছে। তাই শিক্ষা প্রতিষ্ঠানে মনোসামাজিক সেবা নিশ্চিত, সচেতনতা বৃদ্ধি এবং শিক্ষার্থীদের মানসিক চাপ কমাতে কার্যকর পদক্ষেপ নেওয়া অত্যন্ত জরুরি হয়ে দাঁড়িয়েছে। আত্মহত্যা এগিয়ে ঢাকা। 2024 সালে বাংলাদেশে আত্মহত্যার হার সবচেয়ে বেশি ঢাকা বিভাগে। তথ্য অনুযায়ী ঢাকায় 29% আত্মহত্যা করেছেন, যা এরপর খুলনায় এবং চট্টগ্রাম বিভাগে আত্মহত্যার সংখ্যা তুলনামূলকভাবে বেশি, যা যথাক্রমে 17.7% এবং 15.8%। রাজশাহী ও বরিশাল বিভাগে আত্মহত্যার হার সমান, যা উভয়ই 10.7% করে। অন্যদিকে রংপুরে 7.7%, ময়মনসিংহে 5.5% এবং সিলেটে 2.9% আত্মহত্যা করেছেন। আত্মহত্যা করছে মাদ্রাসা শিক্ষার্থীরাও। 2024 সালে আত্মহত্যার শিকার শিক্ষার্থীদের মধ্যে মাদ্রাসা শিক্ষার্থীদের হার ছিল 6.8%। বয়সভিত্তিক বিশ্লেষণে দেখা যায় 1 থেকে 12 বছর বয়সী মাদ্রাসা শিক্ষার্থীদের মধ্যে আত্মহত্যার হার ছিল সবচেয়ে বেশি, 47.6%। এরপরে 13 থেকে 19 বছর বয়সীদের মধ্যে এই হার ছিল 47.6% এবং 20 থেকে 25 বছর বয়সীদের মধ্যে এটি কমে দাঁড়িয়েছিল 4.8%। লিঙ্গভিত্তিক পরিসংখ্যান থেকে বোঝা যায় পুরুষ মাদ্রাসা শিক্ষার্থীদের মধ্যে আত্মহত্যার হার 57.14% এবং নারীদের মধ্যে 42.9%। আত্মহত্যার প্রধান কারণ হিসেবে অভিমানী সবচেয়ে বেশি। 57.1% মাদ্রাসা শিক্ষার্থী অভিমানের কারণে আত্মহত্যা করেছেন। যৌন হয়রানি এবং একাডেমিক চাপ উভয় ক্ষেত্রেই 4.8% শিক্ষার্থী আত্মহননের পথ বেছে নিয়েছেন। মাদ্রাসার মতো ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠানে সাধারণত আত্মহত্যার ঘটনা কম হবে বলেই সকলের ধারণা ছিল, কিন্তু মাদ্রাসার শিক্ষার্থীরাও বিষণ্ণতায় ভুগছেন, যা আমাদের ধারণার বিপরীত। বিশ্ববিদ্যালয় পর্যায়েও আত্মহত্যার উচ্চ হার। বিশ্ববিদ্যালয় পর্যায়ের শিক্ষার্থীদের মধ্যে আত্মহত্যার উচ্চ হার আমাদের সমাজের জন্য এক গভীর উদ্বেগের বিষয়। গবেষণায় দেখা গেছে আত্মহত্যাকারী শিক্ষার্থীদের মধ্যে 17.74% বিশ্ববিদ্যালয় স্তরের শিক্ষার্থী। এর মধ্যে নারী শিক্ষার্থীর হার 65.46%, যা পুরুষ শিক্ষার্থীদের 34.54%। এই পরিসংখ্যান থেকে বোঝা যায় উচ্চশিক্ষার পর্যায়ে মানসিক চাপ, একাকিত্ব, একাডেমিক চাপ এবং সামাজিক প্রত্যাশার বোঝা অনেক শিক্ষার্থীর মানসিক স্বাস্থ্যের উপর গভীর প্রভাব ফেলছে। বিশেষত নারী শিক্ষার্থীরা এই চ্যালেঞ্জগুলোর মুখোমুখি হতে গিয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে ধারণা করা যায়। এর পেছনের কারণগুলো বিশ্লেষণ করা এবং শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্য সুরক্ষায় প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা সময়ের দাবিতে পরিণত হয়েছে। প্রস্তাবনা: আত্মহত্যা প্রতিরোধে আঁচল ফাউন্ডেশনের কিছু সুপারিশ হলো: 1. মানসিক স্বাস্থ্য অ্যাম্বাসেডর প্রোগ্রাম। বিশ্ববিদ্যালয় এবং স্কুল পর্যায়ে শিক্ষার্থীদের মধ্য থেকে মানসিক স্বাস্থ্য সচেতনতার জন্য স্বেচ্ছাসেবী অ্যাম্বাসেডর নিয়োগ করা। তারা তাদের সহপাঠীদের মানসিক চাপ, হতাশা বা উদ্বেগ চিহ্নিত করে সঠিক সহায়তার জন্য সহপাঠীদের কাউন্সিলিং সেন্টারে রেফার করবে। 2. বন্ধু সহযোগিতা গ্রুপ গঠন। শিক্ষা প্রতিষ্ঠানে ছোট ছোট সাপোর্ট গ্রুপ তৈরি করা, যেখানে শিক্ষার্থীরা তাদের অভিজ্ঞতা, উদ্বেগ বা মানসিক চাপ নিয়ে আলোচনা করতে পারবে। এটি বন্ধুত্বপূর্ণ এবং গোপনীয়তা রক্ষার পরিবেশ তৈরি করবে। 3. লাইফ স্কিলস ওয়ার্কশপ আয়োজন। শিক্ষার্থীদের আত্মবিশ্বাস, আবেগ নিয়ন্ত্রণ, সিদ্ধান্ত গ্রহণ এবং সমস্যা সমাধানের দক্ষতা উন্নয়নের জন্য নিয়মিত কর্মশালা পরিচালনা করা। 4. গেমিফিকেশন টেকনিক। আত্মহত্যা প্রতিরোধে মেন্টাল হেলথ চ্যালেঞ্জ বা জীবনের জন্য পয়েন্ট অর্জন নামে গেমিং অ্যাপ চালু করা, যেখানে শিক্ষার্থীরা মানসিক সুস্থতার জন্য ভালো অভ্যাস গড়ে তোলার মাধ্যমে পয়েন্ট অর্জন করতে পারবে। 5. ফিলিংস অ্যালার্ম সিস্টেম চালু করা। শিক্ষার্থীদের জন্য একটি মোবাইল অ্যাপ
যা তাদের মেজাজের ওঠানামা পর্যবেক্ষণ করে এবং হতাশার লক্ষণ দেখা দিলে সতর্কবার্তা পাঠায়। এটি সরাসরি কাউন্সিলরের সাথে যোগাযোগ স্থাপন করতে পারবে। 6. পারিবারিক কাউন্সিলিং প্রোগ্রাম। অভিভাবকদের মানসিক স্বাস্থ্য সংক্রান্ত সচেতনতা এবং তাদের মানসিক চাপ ও হতাশা করা যায় সে বিষয়ে নিয়মিত পরামর্শদান প্রোগ্রাম চালু করা। 7. সৃজনশীল থেরাপি ক্লাস চালু করা। এতে শিক্ষার্থীরা তাদের আবেগকে সৃজনশীল উপায়ে প্রকাশ করতে পারবে এবং মানসিক চাপ মুক্ত থাকবে। 8. ডিজিটাল মেন্টাল হেলথ ক্যাম্পেইন। সোশ্যাল মিডিয়ায় #লাইফ ম্যাটার্স বা #টকটুয়াস এর মতো ক্যাম্পেইন চালু করে মানসিক স্বাস্থ্য নিয়ে খোলামেলা আলোচনায় উৎসাহিত করা। এখানে বিশেষজ্ঞরাও অনলাইনে বিনামূল্যে পরামর্শ দিতে পারবেন। 9. রিভারসাইড হেলথ রিট্রিট পরিকল্পনা। মানসিক চাপ হ্রাসের জন্য শিক্ষার্থীদের গ্রুপ ভিত্তিক রিট্রিট প্রোগ্রামের আয়োজন। এখানে প্রকৃতির মাঝে ভিন্নধর্মী থেরাপি, মানসিক রিল্যাক্সেশন সেশন এবং সৃজনশীল কার্যক্রমের ব্যবস্থা থাকবে। 10. আত্মবিশ্বাস বৃদ্ধির স্কলারশিপ। নিম্নবিত্ত পরিবারের শিক্ষার্থীদের মানসিক চাপ কমাতে বিশেষ স্কলারশিপ চালু করা। এক্ষেত্রে আর্থিক নিশ্চয়তা তাদের মানসিক সুস্থতায় বড় ভূমিকা রাখে। 11. আত্মহত্যা প্রতিরোধে গবেষণা তহবিল। আত্মহত্যার পেছনের কারণ বিশ্লেষণ এবং কার্যকর সমাধান উদ্ভাবনের জন্য গবেষণা তহবিল তৈরি করা। 12. জীবন সংরক্ষণ প্রতিশ্রুতি দিবস। বছরে একদিন জীবন সংরক্ষণ প্রতিশ্রুতি দিবস পালন করা, যেখানে সবাই মানসিক স্বাস্থ্য উন্নয়নের অঙ্গীকার করবে। এটি শিক্ষার্থীদের মধ্যে ইতিবাচক মানসিকতার প্রসার ঘটাবে। 13. কৃতজ্ঞতা চর্চা সেশন। প্রতিদিন বা প্রতি সপ্তাহে শিক্ষার্থীদের মধ্যে একটি সেশন যেখানে তারা তাদের জীবনের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করবে। এটি তাদের ইতিবাচক চিন্তাভাবনা গড়ে তুলতে সাহায্য করবে। 14. মানসিক স্বাস্থ্যের ওপেন হেল্পলাইন। 24/7 সেবা প্রদানকারী একটি হেল্পলাইন চালু, যেখানে শিক্ষার্থীরা যে কোনো সময় তাদের সমস্যাগুলো শেয়ার করতে পারবে এবং তাৎক্ষণিক সান্ত্বনা পাবে। ধন্যবাদ। ধন্যবাদ লাবণী আপুকে। এই পর্যায়ে আমরা আমাদের জার্নালিস্টদের দৃষ্টি আকর্ষণ করছি। অনুগ্রহ করে আপনারা আপনাদের কোনো প্রশ্ন থাকলে আপনাদের মাইকটি আনমিউট করবেন এবং আপনাদের ব্যক্তিগত ইমেল অ্যাড্রেসটি গুগল মিটের চ্যাট বক্সে দিয়ে দেওয়ার জন্য অনুরোধ জানানো হলো। আমি রফিকুজ্জামান এবং জনাব সাইদ স্যারকে অনুরোধ করব আমাদের জার্নালিস্টদের জিজ্ঞাসাগুলোর প্রয়োজনীয় উত্তর প্রদানের জন্য। স্যার। ঠিক আছে, যেহেতু কোনো কোশ্চেন নেই তাহলে উই ক্যান কন্টিনিউ টু দ্য নেক্সট। মিম। এবার প্রেস রিলিজের প্রথমে অনুরোধ জানাচ্ছি জামাল স্যারকে তার মূল্যবান বক্তব্য আমাদের সামনে প্রদান করার জন্য। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? অনেক ধন্যবাদ আচল ফাউন্ডেশনকে খুব সুন্দর একটি প্রেস রিলিজ আয়োজন করার জন্য, এবং সকল সাংবাদিক বন্ধুদেরকে ধন্যবাদ জানাচ্ছি যে ওনারা সময় করে আপনাদের প্রোগ্রামে এসেছেন এবং গুরুত্ব বাংলাদেশের অবহেলিত ইস্যুই আমি বলবো, সেটা নিয়ে ওনারা এসেছেন এবং আশা করি সুন্দর একটা কভারেজ করবেন। আসলে যাদেরকে নিয়ে গবেষণাগুলো হচ্ছে ওরা আমাদের সোসাইটির এবং দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা সেগমেন্ট অফ দ্য পপুলেশন, যারা ফিউচারে ভালো পড়ালেখা করে দেশকে নেতৃত্ব দিবে। তো তাদের মধ্যে একটা গ্রুপ যখন আমরা দেখতে পাই যে আত্মহত্যার মতো একটা মানসিক স্বাস্থ্যের একটা সমস্যাতে ভুগে তারা জীবনটা শেষ করে দিচ্ছে, তাহলে এই ইস্যুটা নিয়ে আমরা যতটুকু আমি নিজেরও আমার ব্যক্তিগত কিছু গবেষণা ছিল এবং আসল ফাউন্ডেশনের সাথে যুক্ত হয়েও আমাদের একটা গবেষণা আছে, তো সেটার প্রেক্ষাপটে আমি দুই একটা কথা বলবো, বেশি সময় নিব না।
আমরা আসলে আমি একটু পেছনে যাই। আমরা কোভিডের সময়ে একটা গবেষণা করেছি বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের মানসিক স্বাস্থ্য নিয়ে। সেখানে আমরা যে জিনিসটা সবচেয়ে বেশি প্রবলেম দেখেছি, আমাদের ছাত্রছাত্রীদের মধ্যে মানসিক স্বাস্থ্যের সচেতনতা খুবই কম। মানে 1/3 স্টুডেন্টের মধ্যে সেটা আমরা পাইনি। এবং ইন্টারেস্টিংলি আমাদের ছাত্রছাত্রীরা এখনো মনে করে যে আসলে মানসিক স্বাস্থ্যটা একটা ডিজিজ চিন্তা করে না, মানে এটাকে এখনো তারা ডিজিজ হিসাবে নিচ্ছে না। তারা এখানে অনেকে হয়তো বা ভিন্নভাবে সেটাকে এক্সপ্লেন করছে। এটা একটা ইস্যু আমরা পেয়েছি। আরেকটা হলো যে এই যে সচেতনতা কম থাকার কারণে তার যে ফ্রেন্ড সার্কেল অথবা পিয়ার ইফেক্ট যেটাকে আমরা বলি সোসাইটিতে, তারাও জানে না। আর আত্মহত্যাটা এমন একটা জিনিস, এমন একটা প্রবলেম যেটা একদিনে ডেভেলপ হয় না, এটা ডে বাই ডে ডেভেলপড হয়। হ্যাঁ, এবং সেটা তার মধ্যে সে ধরনের সিমটম ডেভেলপ করে। আমাদের একজন প্রফেসর স্যার আছেন নিশ্চয়ই মানসিক স্বাস্থ্যের, উনি সেগুলোকে, আমি যদি কোনো ভুল বলে থাকি বলবেন। এবং এই সিমটমগুলো আসলে যেমন আমরা পরিবারের যারা বাবা মা আছি তারাও অনেক সময় বুঝতে পারি না, এবং সাথে যারা বন্ধু বান্ধব আছে তারাও বুঝতে পারে না। আমরা ইউনিভার্সিটি হলে দেখেছি যে হঠাৎ করে একজন স্টুডেন্ট আত্মহত্যা করে ফেলো তার রুমের মধ্যে, কিন্তু তার 3-4জন রুমমেট থাকে, তারা হয়তো অনেক সময় বলতেই পারে না। পরে হয়তো বা বিভিন্ন ইস্যুতে তারা কথা বলা শুরু করে যে হ্যাঁ আসলে এরকম দেখেছি, কিন্তু এইটা যে তার জন্য জীবনের একটা খারাপ দিক সেটা তারা লক্ষ্য করতে পারেনি। তো আমাদের 22-23-এ আমরা যে গবেষণা করেছি সেটা আসল ফাউন্ডেশনের তত্ত্বাবধানে সে গবেষণা ছিল। আমি সেই গবেষণাটার টোটাল রিসার্চ পার্টটাকে লিড দিয়েছি। সেখানে আমরা হেলথ সায়েন্স রিপোর্টে আর্টিকেলটা পাবলিশ করেছি, এবং সেই আর্টিকেলের মধ্যে আমাদেরও কিছু রিকমেন্ডেশন ছিল, সেগুলো হয়তো প্রেস রিলিজে আসবে। আমাদের প্রথম রিকমেন্ডেশন হচ্ছে যে বিশ্ববিদ্যালয় এবং কলেজ ইউনিভার্সিটি মাদ্রাসা পর্যায়ে অন্তত যারা ফ্যাকাল্টি মেম্বার আছেন, টিচার যারা আছেন, ওনাদেরকে আগে সচেতন করা যে স্টুডেন্টদেরকে মেন্টাল হেলথের ইস্যুটা নিয়ে অন্তত মান্থলি না হোক, অন্তত 2 মাস 3 মাসে একবার ছোট আকারে হোক আর বড় আকারে হোক, তাদেরকে সচেতন করা যে মানসিক স্বাস্থ্যে আমাদের যেমন শরীরে অন্যান্য একটা ডিজিজের মতোই সেটাকে আমাদেরকে কনসিডার করতে হবে, এবং এটার প্রতি গুরুত্ব দিতে হবে, যাতে আমাদের যেগুলোর কারণে যে প্রবলেমগুলোর কারণে মানসিক স্বাস্থ্যের খারাপ দিক ডেভেলপ করতে পারে সেটা করায়। এই জিনিসটা কম আছে বিশ্ববিদ্যালয় পর্যায়ে। আমি মনে করব যে যেমন আমাদের ইউনিভার্সিটিতে, শাহজালাল ইউনিভার্সিটিতে অলরেডি আমাদের কাউন্সিলিং সেন্টার আছে, সেখানে একজন ক্লিনিক্যাল সাইকোলজিস্ট আছেন, তিনি স্টুডেন্টদেরকে কাউন্সিলিং করেন। সো যদিও একজন আমাদের 8-9 হাজার স্টুডেন্টের জন্য খুবই নগণ্য, বাট স্টিল আমরা চালু করেছি সেটা, এবং ফিউচারে সেটাকে এক্সটেন্ড করার প্ল্যান আছে। তো আমি মনে করি যে বিশ্ববিদ্যালয়গুলো পর্যায়ে এই সাইকোলজিক্যাল এই সেকশনটা, কাউন্সিলিং সেকশনটা চালু করা তো কঠিন কোনো কাজ হবে না, যেটা আমি মনে করি। সো এটা একটা করা, এবং স্কুলগুলোতে যদিও এইভাবে সাইকোলজিস্ট নিয়োগ দেওয়া টাফ, বাট স্টিল আমরা যদি একজন টিচারকে টিচ করি, তাদেরকে যদি আমরা বিভিন্ন ওয়ার্কশপের মাধ্যমে ন্যাশনাল ওয়াইজ যদি তাদেরকে আমরা সচেতন করতে পারি যে এই পয়েন্টগুলোতে আমরা যদি স্টুডেন্টদেরকে সচেতন করি, তাহলে আত্মহত্যার পরিমাণটা হয়তো আমরা কমিয়ে আনতে পারবো। এটা একটা পরামর্শ আমার থাকবে। আরেকটা হলো যে আমাদের যে প্যারেন্টসরা যারা আছে, বাবা মারা অনেক সময় অনেক বেশি এক্সপেকটেশন থাকে স্টুডেন্টদের প্রতি, যেখানে এই যে আজকের ডাটাতে আসছে যে অধিক রেজাল্ট পাওয়ার আশা বা ভালো করা, একাডেমিকভাবে একটা ভালো করতে হবে, এই ধরনের যে একটা প্রেশার বা এই ধরনের একটা যে অসুস্থ প্রতিযোগিতা, এইটা থেকে একটু মনে হয় যে আমাদেরকে বের হয়ে আসা সম্ভব না আমাদের সোসাইটির প্রেক্ষাপটে। বাট স্টিল এখান থেকে আমার মনে হচ্ছে যে আমাদেরকে একটা রিয়েলিস্টিক চাওয়ার একটা স্টুডেন্টের কাছে যেতে হবে, যে আসলে তার মেধা, যোগ্যতা, সক্ষমতার উপর ভিত্তি করে যে সে কতটুকু আমাদেরকে অ্যাচিভমেন্ট দিতে পারবে সেদিকে লক্ষ্য রাখা উচিত। এবং এই লক্ষ্য রাখতে হলে অবশ্যই তার মানসিক স্বাস্থ্যটা বা তার বিহেভিয়ারটা আমাদেরকে বোঝা উচিত বা বুঝতে। সেই জন্য বাবা মাদেরকেও অন্তত ওয়ার্কশপ না হলেও বিভিন্ন লিফলেটের মাধ্যমে আমরা সচেতন করার চেষ্টা করতে পারি। আরো অনেকগুলা রিকমেন্ডেশন ছিল যেগুলো অলরেডি আসল ফাউন্ডেশন থেকে বলা হয়েছে। তো আমি আশা করি যে ভবিষ্যতে আসল ফাউন্ডেশনের মাধ্যমে এবং আমাদের যারা সাংবাদিক বন্ধুরা আছেন, আপনারা এগুলা নিয়ে পত্রিকায় একটা রেগুলার বেসিসে যদি বিভিন্ন সংখ্যা কোডপত্র বের করতে পারেন এবং সেটা অনলাইনে যদি ছড়িয়ে দিতে পারেন, বিশেষ করে আমাদের টিনেজাররা, বিশেষ করে ইউনিভার্সিটি স্টুডেন্টরা অনলাইন বেসড নিউজগুলাই বেশি পড়েন, আপনারা জানেন। তো ওনারা যদি এগুলো যদি ছড়িয়ে দিতে পারেন, আমার মনে হচ্ছে যে আপনাদের ক্ষুদ্র চেষ্টা সারা বাংলাদেশের এই মহামারী থেকে আমরা রক্ষা পাবো। যেটা আমাদের দেশের রিলিজিয়াসও একটা বাইন্ডিংস আছে,
যে আমরা বিশেষ করে মুসলিম ধর্মে এটাকে খুব খুব নেগেটিভলি ডিসকারেজ করা হয়েছে। তো সেটাও আমরা যদি আমরা যারা মুসলিম আছি সেটাকেও যারা মুসলিম ফ্যামিলিতে বলা যে হ্যাঁ এটা একটা রিলিজিয়াস ভাবেও এটা ঠিক কাজ না, সেটাও অন্তত বুঝিয়ে ফেলা, এবং সামাজিকভাবে তো আছেই। তো এইগুলো আমাদেরকে দেখা দরকার। আমি আর বেশি সময় নিচ্ছি না, তবে আসল ফাউন্ডেশন যে কাজটা করছেন আমি মনে করবো যে ওনারা কাজটা করেই শেষ করবেন না, আপনারা কন্টিনিউ গবেষণাতে রাখবেন এবং সেটাকে পাবলিশ করবেন। একটা আপনার গবেষণা যদি পাবলিশ না হয় তাহলে সেটা একাডেমিক্যালি স্বীকৃত হয় না। তা আপনারা করেছেন, আপনাদেরকে অনেক ধন্যবাদ যে আপনারা আমার সহযোগিতা নিয়ে বা আমি আপনাদেরকে সহযোগিতা করেছি যে পেপারটা পাবলিশ করেছেন 22 এবং 23-এর ডেটা নিয়ে। আমি বলবো যে আপনারা 24 এবং 25-এর ডেটা নিয়েও সেভাবে পাবলিশ করার ট্রাই করেন। দেখবেন যে গবেষণার মাধ্যমে যখন রিয়েল সিনারিটা ফুটে আসবে তখন অবশ্যই আমি মনে করি যে গভর্নমেন্ট লেভেলে পলিসি মেক যারা করেন তারা আমাদের গবেষণাগুলো দেখবেন এবং গবেষণালব্ধ এভিডেন্স বেসড তথ্য নিয়ে পলিসি মেক করবেন। আমরা এই আশাটুকু ব্যক্ত করব এবং আমরা আশা করব যে বাংলাদেশ ইন ফিউচারে একটা খুব কম সংখ্যক, আমরা এটাকে জিরোতে নিয়ে আসতে পারবো না, কিন্তু স্টিল আমরা এটাকে একটা ভেরি একটা ন্যারো পার্সেন্টেজে নিয়ে আসতে যাতে পারি, যে যাতে আমাদের ছাত্র ছাত্রীরা সুন্দর মানসিক স্বাস্থ্য নিয়ে বড় হতে পারে, পড়ালেখা করতে পারে এবং দেশের নেতৃত্ব দিতে পারে। এই বলে আমি আমার মতামতটুকু শেষ করছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। অনেক ধন্যবাদ স্যারকে। অনুষ্ঠানের এই পর্বে বক্তব্য প্রদান করার জন্য অনুরোধ করছি নওফাল জামির স্যারকে। স্যার। ওয়ালাইকুম রাহমাতুল্লাহ বারাকাতুহু। শুনতে পাচ্ছেন, দেখতে পাচ্ছেন? স্যার আপনাকে শোনা যাচ্ছে এবং পরিষ্কার দেখা যাচ্ছে। ধন্যবাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। রাব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। অসংখ্য ধন্যবাদ আচল ফাউন্ডেশনকে এই বিষয়ে আজকে প্রেস রিলিজ এবং তাদের রিপোর্ট পেশ করার জন্য, এবং এই সকল রিপোর্ট এবং কাজের থেকে আমরা আত্মহত্যা এবং তার সাথে জড়িত যে সকল সোশ্যাল লিগ্যাল চ্যালেঞ্জেস আছে এবং এদেরকে সাপোর্ট করার জন্য যে সমস্যাগুলো থেকে আত্মহত্যার মতো অবস্থা সৃষ্টি হয় সেই বিষয়গুলোকে আসলে ম্যানেজ করার জন্য যে সাপোর্ট সার্ভিসগুলো দরকার, তাদের কি করা দরকার, সামাজিকভাবে আমাদের কি কি কাজ করা দরকার, এই সকল কাজগুলো ভালো করে আইডেন্টিফাই করা যাবে এবং তার মাধ্যমে আমরা আশা করি যে ইনশাল্লাহ ভবিষ্যতে আমাদের তরুণ সমাজে আত্মহত্যার যে বর্তমানে প্রবণতা দেখা যাচ্ছে সেটা আমরা কমিয়ে আনতে সক্ষম হব। তার জন্য তাদেরকে আচল ফাউন্ডেশনকে সাধুবাদ জানাই এবং সংশ্লিষ্ট যারা আছেন এবং সাংবাদিক ভাই এবং বোনেরা যারা আছেন তাদেরকে অনুরোধ করব এই বিষয় নিয়ে একটি আলোচনা সৃষ্টি করার জন্য, কারণ আমাদের একটি খুবই গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে পাবলিক অ্যাওয়ারনেস। কাজেই এই ধরনের জীবন ঝুঁকিপূর্ণ বিষয়গুলো আমরা যত বেশি অ্যাওয়ারনেস ক্রিয়েট করতে পারবো তত বেশি আমাদের সফল হওয়া সম্ভব হবে এইরকম ঝুঁকি থেকে তরুণ সমাজকে সাপোর্ট দেওয়ার জন্য। তা আমি প্রথমেই একটু আত্মহত্যার ইতিহাসটা নিয়ে, যে আত্মহত্যার ব্যাপারটা কেন একটা স্টিগমা টাইপের, কেন এই জিনিসটা কোথা থেকে আসলো যে আত্মহত্যাটা খারাপ জিনিস। অবশ্যই ধর্মীয়ভাবে খ্রিস্টান ধর্মে এটা নিষিদ্ধ, ইসলাম ধর্মেও নিষিদ্ধ। যারা আত্মহত্যা করেন তাদের ব্যাপারে সকল ধর্মেই মোটামুটি ভাবে নিষেধ আছে যে আত্মহত্যা করা যাবে না। তো ধর্মে অনেক রকমের কারণ থাকে এবং ধর্মগুলোতে এই সকল নিয়ম কানুনগুলোর একটা ধর্মীয় দৃষ্টিভঙ্গি এবং একটি কারণ থাকে। এই কারণগুলো আমাদের একটু দেখতে লাগবে, কারণ অনেক সময় আমরা এই কারণগুলো ঠিক মতো বিশ্লেষণ করি না এবং যার কারণে অনেক বিপত্তির সৃষ্টি হয়। তো আমি সেটাতে যাবার আগে যে একটু হিস্টোরিক্যালি 1670 সালে রাজা লুইয়ের, খ্রিস্টান ধর্মে যেহেতু আত্মহত্যা নিষেধ, সেই জন্য ইউরোপের দৃষ্টিভঙ্গিটা, ইউরোপের হিস্ট্রিটা হচ্ছে 1670 সালে রাজা লুই একটি অর্ডিন্যান্স জারি করেন যার মাধ্যমে যদি কেউ আত্মহত্যা করত তাহলে তাদের কি কি ফেস করতে হতো।
তাহলে তাদের মৃতদেহকে রাস্তা দিয়ে ড্র্যাগ করে নিয়ে যাওয়া হতো এবং ময়লা আবর্জনার মধ্যে এই মৃতদেহকে ফেলে দেওয়া হতো। এবং এই যে লোক আত্মহত্যা করলো তার সকল সম্পত্তি এই রাজা বা রাজত্ব বা সরকার বাজেয়াপ্ত করত। এবং এই মেজারগুলো করা হতো সবাই যেন দেখে যে আত্মহত্যা করলে কি ফল হয় এবং মানুষ যেন আত্মহত্যা না করে। তো এরকম এই যে জিনিসটা, ইউরোপিয়ান যে হিস্ট্রিটা বললাম, এই হিস্ট্রিটাই কিন্তু আমরা তো ইউরোপেরই ব্রিটিশদের কলোনি ছিলাম। সেই 1770 সালের ইউরোপিয়ান আইন আর আপনি পেনাল কোড আমাদের যেখানে সকল ক্রিমিনাল ল আলোচিত হয় বা আইনগুলো আছে, সেখানে ব্রিটিশদের দেওয়া পেনাল কোড হচ্ছে 1860 সালের। সেখানেও এই একই আত্মহত্যা বিরোধী ধারাবাহিকতা দেখা যায়, যে কারণে আমরা দেখতে পাই যে আত্মহত্যা একটি ক্রাইম। তো এটা নিয়ে আমাদের একটি বেসিক জাতি হিসাবে আমাদের একটি সমস্যা, সেটা হচ্ছে আমরা আইনগুলো সব উত্তরাধিকার সূত্রে সেই ব্রিটিশ আমল থেকে আইনগুলো, মোস্ট অফ আওয়ার ইম্পর্টেন্ট লজ অ্যাকচুয়ালি ইনহেরিটেড ফ্রম দ্য ব্রিটিশ পিরিয়ড, এবং সেগুলো আমরা এখন পর্যন্ত পর্যালোচনা করে সেখান থেকে বেরিয়ে আসার যে আমাদের জন্য আসলে কি প্রয়োজন, আমাদের সমাজের জন্য কি প্রয়োজন, এই যে আলোচনাটা করা দরকার, এই বিচার বিশ্লেষণটা করা দরকার, সেগুলো আমরা এখন পর্যন্ত করে উঠতে পারিনি, দুঃখজনক। তো সেরকম ভাবেই আপনি মনে করেন যে আমাদের এর পাশে রয়েছে অনেক কিছু, আমাদের এডুকেশন সিস্টেম বলেন, আইনের সিস্টেম বলেন, এগুলো সব কিন্তু সেই কলোনিয়াল পিরিয়ডের থেকে চলে আসছে। কিন্তু এখন সময় এসছে ডিকলোনাইজেশনের। তো আমি ডিকলোনাইজেশনের আলোচনায় যাব না, জাস্ট আইডিয়াটা দিয়ে রাখলাম যে উপনিবেশায়ন আমাদের এখন প্রয়োজন। আমাদের চিন্তা ভাবনা থেকে এই উপনিবেশিক যে চিন্তা ভাবনাগুলো চলে আসছে, এগুলো আমাদের একটু বিচার বিশ্লেষণ করা প্রয়োজন। তো আত্মহত্যার বাস্তবতা এবং অন্যান্য বিষয়গুলো যে সমাধানগুলো, সেগুলোতে যাবার আগে যেহেতু খ্রিস্টান ধর্ম এবং কোথা থেকে আসছে সেটা বলা হলো, তো ইসলাম ধর্মের ব্যাপারটাও একটু আলোচনা করা দরকার। আমি একজন আলেম নই, কিন্তু পড়াশোনা করার চেষ্টা করি, বুঝার চেষ্টা করি যে আসলে ইসলাম ধর্মের আত্মহত্যার বিষয়ে যা আমি যতদূর জানি, তাতে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আত্মহত্যা করেছেন এরকম একজন ব্যক্তির জানাজা পড়েননি। তো যে কারণে অনেকেই মনে করেন যে জানাজা না পড়া ঠিক মুসলমানদের জন্য যদি কেউ আত্মহত্যা করেন। কিন্তু তারা যেটা ভুলে যান, এবং আসলে এর অনেক আলেম আছেন এবং অনেক মত আছে যে এই ধারণাটা আসলে সঠিক না, যে জানাজা পড়া যাবে না আত্মহত্যা করলে, এই কাজটা যে আসলে সঠিক না, এরকম অনেক আলেম এবং অনেকে মতামত দেন, এবং আমিও তাই মনে করি। কেন মনে করি যে যিনি আত্মহত্যা করবেন তার জানাজা পড়তেই হবে, আমাদের সকলকে আমাদের সেই জানাজা পড়তে লাগবে এবং তার জন্য দোয়া করতে লাগবে। সেই প্রসঙ্গে আসছি কেন, তার কারণ হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের পড়তে নিষেধ করেন নাই। অনেক কাজ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে পালন করেন নাই বা ওনার জন্য পালন করার নিষেধ ছিল, কিন্তু উনি অন্যদেরকে নিষেধ করেন নাই। আমি আপনাদেরকে উদাহরণ দিই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো সাদাকা নেন নাই। সাদাকা নেওয়া ওনার জন্য নবী বা রাসূল হিসেবে নিষেধ, কিন্তু উনি গিফট নিতেন। ওনাকে কেউ গিফট দিলে গিফট নিতেন, কিন্তু সাদাকা উনি নিতেন না। কিন্তু সাধারণ মানুষের কিন্তু সাদাকা নিতে যার দরকার, তার কিন্তু সাদাকা নিতে কোনো নিষেধ নাই। তাইলে কিন্তু সাদাকা নেওয়াটা কি তাইলে সুন্নতের বাইরে পড়ে গেল? না, পড়ে না। সাদাকা নেওয়াটা সুন্নত, যার দরকার তিনি অবশ্যই সাদাকা নেবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যিনি যার ধার ছিল, ধার শোধ না করে মারা গেছেন, তারও জানাজা পড়তে অস্বীকার করেন। তার ধার পরিশোধ করার আগে কেউ প্রমিস করার পরে তিনি সেই জানাজায় যোগ নেন। কাজেই আমাদের বুঝতে লাগবে যে আসলে জানাজায় অংশগ্রহণ করাটাই আমাদের উচিত, কারণ সাহাবাদেরকে তিনি নিষেধ করেননি, বরং জানাজা হতে দিয়েছেন। এ থেকে আমাদের বুঝতে লাগবে যে জানাজা অবশ্যই পড়তে লাগবে। তাহলে এই যে আমাদের একটু ডিফারেন্স আমরা দেখতে পাচ্ছি যে আমাদের কালচারে, আমাদের ধর্মে, এবং এই আলোচনাটা তো আসবেই, আমরা তো একটি মুসলিম প্রধান দেশ। আমাদের দেশের মানুষজনের চিন্তা চেতনার মধ্যে আবেদন করতে হলে, চিন্তা চেতনা আমাদের সম্প্রসারণ করতে হলে, আমাদের ইসলামিক ভিউ পয়েন্ট এবং
ইসলামিক ইনস্টিটিউশনস গুলোকেও আমাদের অ্যাক্টিভেট করতে লাগবে। তো এগুলোর মধ্যে আমার একটি রেকমেন্ডেশন হবে আজকের আলোচনার প্রেক্ষিতে, যে আমাদের যে সকল ইসলামিক ইনস্টিটিউশনস আছে তাদেরকেও এই কাজের মধ্যে অন্তর্ভুক্ত করা পজিটিভলি, ইতিবাচক ভাবে, যে এই বিষয়ে যে আইন করে এটা নিষেধ করার যে কিছু ব্যাকল্যাশ আছে সেই ব্যাকল্যাশ গুলো থেকে আমাদের বেরিয়ে আসতে হবে, বা এই আইনটাকে আমাদের সংশোধন করার জন্য, পরিবর্তন করার জন্য কাজ করতে লাগবে। তো এখন প্রশ্নটা হচ্ছে, যিনি আত্মহত্যা করলেন তার জন্য তো আমরা জানি ধর্মীয়ভাবে তার অনেক চ্যালেঞ্জেস আছে। আমরা যারা রয়ে গেলাম পিছনে, আমাদের দায়িত্ব তার জন্য বেশি বেশি করে দোয়া করা। সে যে কত ভালো কাজ করেছিল বা তাদের সাথে আমাদের যে ভালো স্মৃতি বা মেমোরি, এগুলো বেশি বেশি করে স্মরণ করা, এটা হচ্ছে ধর্মীয় কথা। কারণ যিনি মারা যান তার জন্যই কিন্তু আমরা সবাই কিন্তু তার ভালো জিনিসগুলো মনে করার চেষ্টা করি, যেন তার পরকালে তার এটার জন্য তিনি সওয়াব পান বা সুবিধা পান পরকালে। তো এই জিনিসগুলোর আমাদের একটু চিন্তা করার দরকার আছে, কারণ আমরা খালি উপরে আবছা আবছা একটা ধারণা নিয়ে আমরা আত্মহত্যা যিনি করলেন তার সম্পর্কে চিন্তা করি, তার পরিবারের একটা আরেকটা রকমের সামাজিক প্রেশার, যা তার অমুক আত্মহত্যা করেছে, কি বিশাল একটা ভয়ঙ্কর বিষয়। এই যে মেন্টালিটি, এই ধরনের মেন্টালিটি থেকে আমরা তখনই বের হয়ে আসতে পারবো যখন আমরা আসলে এটা সম্পর্কে আসলে বিধানগুলো কি, বিধিটা কি, আমাদের সঠিকভাবে চিন্তাশীল একটা আলোচনার পরিবেশ তৈরি করতে পারবো। তো সেই আলোচনার পরিবেশটা আমি আশা করি যে আঁচল ফাউন্ডেশনের এ ধরনের উদ্যোগের মাধ্যমে অবশ্যই সৃষ্টি করা হবে। এখন আমাদের একটু চিন্তা করতে লাগবে যে আইনটাকে কেন আমাদের পরিবর্তন করা দরকার। আইনটা এই মুহূর্তে যে পরিবর্তন করা দরকার এই কারণে যে আত্মহত্যা করে যিনি চলে গেলেন, মরে গেলেন, তার জন্য তো আমরা দুঃখ প্রকাশ করা ছাড়া এর বেশি কিছু করার নেই। কিন্তু যিনি বেঁচে গেলেন, করতে গিয়ে উনি মারা যাননি, তখন কি হবে? তখন উনি একজন ক্রিমিনাল হয়ে যাবেন। তখন তাকে আপনি সাপোর্ট কিভাবে দিবেন? একজন ক্রিমিনাল হয়ে গেলে তখন তাকে আর সাপোর্ট দেওয়া যাচ্ছে না। যিনি বেঁচে গেলেন, আমরা তাকে সাপোর্টটা কিভাবে দিব? তখন তাকে জেল হাজতে যেতে লাগবে, অথবা আইনের ব্যবস্থা নিবে। সেই যে রাস্তাটা যিনি বেঁচে গেলেন, করতে গিয়ে কোনো কারণে আল্লাহ বাঁচিয়ে দিয়েছেন, আলহামদুলিল্লাহ, তাকে যে সাপোর্ট দিতে লাগবে, সেই সাপোর্ট দেওয়ার রাস্তাটা পরিষ্কার করে দিতে লাগবে। যে কারণে এই আইনটা থাকা খুবই সমস্যাজনক। আইন থাকার মেইন কারণ হচ্ছে, ধর্মীয় হোক বা ধর্মীয় না হোক, মেইন কারণ হচ্ছে যেন মানুষ আত্মহত্যা না করে। কিন্তু যিনি অলরেডি অ্যাটেম্প্ট করে ফেলেছেন, এবং বাস্তবতা হচ্ছে আমরা দেখি মানুষ অভিমানের থেকে আত্মহত্যা করে বা মানসিক দুর্বলতার কারণে আত্মহত্যা করে, যে কারণগুলোর কারণে মানুষ আত্মহত্যা করে, সেই বিষয়গুলোকে আমরা যখন অ্যাড্রেস করতে যাব, তখন আপনি দেখবেন যে যিনি আসলে এই মেন্টাল স্টেটের বা এই মানসিক সমস্যার মধ্যে আছেন, এই মানসিক সমস্যা সবসময় বলবো না, দুর্বলতার মধ্যে আছেন, এবং এগুলো কিন্তু খুব ক্ষণিকের বিষয়। মানুষজন হয়তো কেউ আছেন যারা কয়েক মাস প্ল্যান করে আত্মহত্যা করতে পারেন, কিন্তু তরুণদের মধ্যে যে জিনিসটা দেখা যাচ্ছে তাতে খুব পরিষ্কারভাবে বোঝা যায় যে মানুষজন আসলে কোনো কিছুর প্রতিক্রিয়াতে, কোনো ঘটনার প্রতিক্রিয়ায় তারা আত্মহত্যা করে। সেটা অভিমানের কারণে হতে পারে, মন খারাপের কারণে হতে পারে, সামাজিক লজ্জার কারণে হতে পারে, বিভিন্ন কারণে হতে পারে। কিন্তু এই সময় পিরিয়ডটা কিন্তু আসলে অনেক লম্বা সময় না, এই সময়টা খুব অল্প সময়। এই সময়টুকু তাকে যদি সাপোর্ট দিয়ে বের করে আনা যায়, তখন তার আত্মহত্যার সময়টা আমরা কমিয়ে আনতে পারি। তো সামাজিক প্রেশার যে বিষয়টা রয়েছে, সেটাও আমাদের একটু চিন্তা করতে লাগবে, যে আত্মহত্যার বাস্তবতাটার নিরিখেই যে এটা কখন কিভাবে হচ্ছে, মানসিক দুর্বলতাগুলো আমরা কিভাবে দূর করব, রাগ, অভিমান, এগুলো আমরা ম্যানেজ করার ব্যবস্থা কিভাবে আমরা আমাদের তরুণদেরকে শিক্ষা দিব এগুলো ম্যানেজ করার। তো আইনের দিক থেকে আমি আইনের সমাধানটার একটা উদাহরণ আছে, এবং সেটার আমি শেষের দিকে আসব। একটু আলোচনা করব যে আমরা কিভাবে আমাদের শিক্ষা ব্যবস্থায় মানসিক স্বাস্থ্য নিয়ে আমরা আমাদের ছাত্রছাত্রীদের এবং সাধারণ জনগণকে অ্যাওয়্যার করতে পারি। যে আমাদের শিক্ষা ব্যবস্থারও কিন্তু খুব একটা পরিবর্তন, যে বলে আসলাম আমাদের শিক্ষা ব্যবস্থাও কিন্তু ব্রিটিশ পিরিয়ড থেকে চলে আসছে। এই শিক্ষা ব্যবস্থাটারও কিন্তু একটা আমূল পরিবর্তন প্রয়োজন। তো এই যে পরিবর্তনটা, এটা তো আমরা আসলে শিক্ষা ব্যবস্থার আলোচনায় নেই এই মুহূর্তে, শুধুমাত্র
এই মানসিক স্বাস্থ্যর সাথে যেই বিষয়গুলো জড়িত সেগুলোর জন্যই আমি যেটা প্রস্তাব করতে চাই যে আমাদের শিক্ষা ব্যবস্থার মধ্যে একটি সাবজেক্ট মাধ্যমিক শ্রেণীগুলো থেকে একটি সাবজেক্ট এবং নিম্ন মাধ্যমিক হলেও মন্দ হবে না, যে একটি কারিকুলাম আমাদের পেশ করা প্রয়োজন। সেই কারিকুলামের মধ্যে মানসিক স্বাস্থ্য মানে কি, আমাদের রাগ, অভিমান, আমাদের লজ্জা, এ সকল যে অনুভূতি, যে সকল আমাদের ইমোশন গুলোকে যে হ্যান্ডেল করব কিভাবে, আমি ম্যানেজ করব কিভাবে, এবং কমিউনিকেশন কিভাবে করব একজন আরেকজনের সাথে, এই বিষয়ে আমাদের একটা সাবজেক্ট দরকার। কারণ এই সাবজেক্ট আজীবন, দেখেন আমরা জন্ম থেকে মৃত্যু পর্যন্ত কিন্তু আমাদের দুটো কাজ করতে লাগে। এক হচ্ছে কমিউনিকেট করতে লাগে, নিজের ভাবধারাটা আরেকজনের কাছে প্রকাশ করতে লাগে, এবং জন্ম থেকে মৃত্যু পর্যন্ত। এবং আমাদের ইমোশনস, এই ছোটবেলার থেকেই আমাদের জ্ঞান হওয়ার পরের থেকে আমাদের ইমোশন গুলোকে আমাদের ম্যানেজ করতে লাগে। লোভ, ক্রোধ, রাগ, অভিমান, ভালোবাসা সবকিছু আমাদের ম্যানেজ করতে লাগে। এই জন্য দুনিয়ার কোথাও প্রাতিষ্ঠানিক কোনো এডুকেশন সিস্টেমের মধ্যে এই জিনিসগুলো নেই। আমি মনে করি এই জিনিসগুলো আসলে রাখা অত্যন্ত প্রয়োজন। আমাদের মানবীয় চিন্তা চেতনা এবং মানবিক বিকাশের জন্যই এই ধরনের একটি সাবজেক্ট আমাদের এডুকেশন শিক্ষা ব্যবস্থায় থাকা প্রয়োজন, যাতে করে আমরা আমাদের ছোটবেলা থেকেই বাচ্চাদেরকে বড় করতে পারি এই শিক্ষা দিয়ে, যে কিভাবে মানসিক এই সকল ব্যাপার, রাগ, ক্রোধ, ধৈর্য, একটি বড় জিনিস ধৈর্য। দেখেন এই জিনিসগুলো কিন্তু খালি আপনার মানসিক স্বাস্থ্য, আত্মহত্যার জন্য আমাদের সমাজের সমাধান নিয়ে আসবে না, বরং আমাদের সমাজকে ব্যাপকভাবে সাহায্য করবে আরো অন্যান্য বিষয়গুলোতে, মানুষের ধৈর্য ধরার জন্য, মানুষের রাগ সংবরণ করার জন্য, অভিমানকে বোঝার জন্য, এবং তার জন্য আসলে আমি কমিউনিকেট এখন কিভাবে করব সেই জিনিসগুলো। তো আমি আর আলোচনা বেশি দীর্ঘায়িত করতে চাই না, জাস্ট এইটুকুই যে দুটো বিষয়, যে প্রথমত আমাদের আইনটাকে আমাদের আবার বিশ্লেষণ করতে লাগবে যে আমরা এটাকে কি করতে পারি। তার একটি উদাহরণ আছে, সেটা হচ্ছে ইন্ডিয়াতে তারা মেন্টাল হেলথ কেয়ার অ্যাক্ট 2017 নামে, কারণ তারাও তো পেনাল কোড ইনহেরিট করেছে ব্রিটিশদের কাছ থেকে, আমাদের যেরকম তাদেরও একই সূত্র থেকে ইনহেরিট করা। তারা একটি আইন পাশ করে 2017 সালে মেন্টাল হেলথ কেয়ার অ্যাক্ট, এবং সেখানে বলা হয় যে পেনাল কোডে যেই শাস্তি বিধান আছে বা ক্রিমিনালাইজ করা হয়েছে সুইসাইডকে, এইটাকে ব্যবহার করা হবে না। যদি কেউ আত্মহত্যার অ্যাটেম্প্ট করে, তাহলে ধরে নেওয়া হবে যে সেই ব্যক্তি আসলে একটি সিভিয়ার স্ট্রেস বা অন্য মানসিক দুর্বলতার কারণে সে আত্মহত্যা করার চেষ্টা করেছে, এবং তাকে আর পেনাল কোডের আন্ডারে তাকে শাস্তি দেওয়ার জন্য তাকে শাস্তি দেওয়া হবে না। এ ধরনের আমরা যদি কোনো আইন আনতে পারি, যাতে আমরা অ্যাটলিস্ট পেনাল কোডটাও যদি বিশ্লেষণ করতে অনেক সময় লাগবে, অনেক লয়ার লাগবে, আমরা যদি অ্যাটলিস্ট একটা মেন্টাল হেলথের মধ্যে যদি আমরা একটি প্রভিশন নিয়ে আসতে পারি, যে যারা আত্মহত্যার চেষ্টা করবেন, বেঁচে যাবেন, তাদের জন্য অ্যাটলিস্ট স্টেট সরকার কোনো রকমের ক্রিমিনাল অফেন্স হিসেবে তাকে আর ক্রিমিনাল হিসেবে তাকে ট্রিট করবে না। তাহলে যারা সাপোর্ট সার্ভিস আছে, মেন্টাল হেলথে যারা কাজ করছে, আচল ফাউন্ডেশন এবং অন্যান্যরা, কাউন্সিলররা, তারা কিন্তু তাদেরকে সাহায্য দিতে পারবে, সঠিক সাহায্যটা দেওয়ার জন্য সোজা হবে। তো এটুকু বলছি। আর হচ্ছে অ্যাওয়ারনেস বিল্ডিং। আমাদের অবশ্যই আমাদের যারা প্যারেন্টস আছে, যারা তরুণ, যাদের টিনেজারদের যারা বাবা মা, তাদেরকে শিক্ষা দেওয়ার একটা দরকার আছে, তাদের সাথে কিভাবে ব্যবহার করতে লাগবে বা তাদের সাথে কিভাবে এনগেজ করতে লাগবে, কমিউনিকেট করতে লাগবে, এবং অন্যান্য সাপোর্ট ইনস্টিটিউশনস গুলোকে আমাদের আরো স্ট্রেনথেন করতে লাগবে। এগুলো একটু লং টার্ম প্রসেস। সো এটুকুই আমি বলতে চাচ্ছিলাম, যে আমাদের একটু মনে হয় যে রিলিজিয়াস ইনস্টিটিউশনস গুলোকে যদি আমরা, সেটা খ্রিস্টান, মুসলমান, হিন্দু, সকলে মিলেই যদি রিলিজিয়াস ইনস্টিটিউশন গুলোকে আমরা এক করি, যে আমরা এই জিনিসটা সম্পর্কে মানুষের যে একটা নেতিবাচক চিন্তা চেতনা আছে, যেমন আপনাদেরকে একটা উদাহরণ দিই। দেখবেন রমজান মাস আসতেছে, রমজান মাস আসলে কিন্তু মানুষজনের থুতু ফেলার একটা বিশাল প্রতিযোগিতা লেগে যাবে। মানুষজন মনে করে যে থুতু গিললে কিন্তু রোজা চলে যাবে, কিন্তু এটা কিন্তু আসলে ব্যাপারটা ঠিক উল্টা। রমজান মাসে আপনি থুতু ফেলছেন, সবাই মিলে থুতু ফেলা শুরু করলে এটা একটা সামষ্টিকভাবে স্বাস্থ্যের ঝুঁকি বেড়ে যাচ্ছে সমাজের মধ্যে। সবাই মিলে রাস্তায় থুতু ফেলছে, কিন্তু ডানে বামে চারিদিকে থুতু ফেলা হচ্ছে।
তো এই যে এটা কিন্তু থুতু ফেলা কিন্তু আসলে থুতু ফেললে কিন্তু রোজা ভাঙে না, এই থুতু গিললে কিন্তু রোজা ভাঙে না, কিন্তু এই জিনিসটা মানুষ জানে না। তো এই জন্য আমাদের ওই রিলিজিয়াস ইনস্টিটিউশন গুলোর একটু আমাদের অ্যাওয়্যার করা দরকার মানুষজনকে, যে ভাই থুতু ফেলা শুরু করার কোনো দরকার নেই রমজান মাসে। আর এই স্যালাইভাটা, থুতুটা আসলে আমাদের শরীরের জন্য প্রয়োজনীয়, স্পেশালি আপনি যখন রোজা রাখেন তখন আরো বেশি প্রয়োজনীয় আপনার জন্য। এটা গিললে রোজা ভাঙে না। কাজেই এই একই রকম ভাবে আমাদের এই মানসিক স্বাস্থ্যের ব্যাপারেও এবং আত্মহত্যার ব্যাপারেও যে রিলিজিয়াস যে সকল আমাদের নেগেটিভ চিন্তা ভাবনা আছে, এই চিন্তা ভাবনা গুলাকে আমাদের সুন্দর করে এগুলা হ্যান্ডেল করতে লাগবে, ম্যানেজ করতে লাগবে। এটা একটা শুরু, এবং ইনশাল্লাহ ভবিষ্যতে আমরা এই আঁচল ফাউন্ডেশন এবং পুরো সমাজে এই বিষয়গুলো নিয়ে আমরা আরো অনেক বেশি রিসার্চ এবং বিশ্লেষণ করার সুযোগ পাবো, এবং আইনটাকেও ইনশাল্লাহ পরিবর্তন করার সুযোগ আসবে ইনশাল্লাহ। এবং আমি আশা করব যে আমাদের শিক্ষা ব্যবস্থার মধ্যে এই প্রাতিষ্ঠানিকভাবে মানসিক স্বাস্থ্য নিয়ে একটি সাবজেক্ট বা পড়াশোনার ব্যবস্থা করা উচিত, এবং আঁচল ফাউন্ডেশনের মতো অর্গানাইজেশনের এই ধরনের কারিকুলাম, যে ক্লাস 2-তে কি শেখানো উচিত, ক্লাস 3-তে কি শেখানো উচিত, এরকম করে ক্লাস 10 পর্যন্ত কারিকুলামটা কি হতে পারে, এরকম কিছু কারিকুলাম আমি মনে করি আঁচল ফাউন্ডেশনের মাধ্যমে যদি প্রপোজাল দেওয়া হয়, পলিসি প্রপোজাল রাখা হয়, তাহলে খুব উত্তম হবে এবং তাতে মানুষ উপকৃত হবে ইনশাল্লাহ। অসংখ্য ধন্যবাদ আপনাদের সবাইকে আমাকে সময় দেওয়ার জন্য এবং আমাকে আহ্বান করার জন্য, কিছু বলার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম স্যার, ধন্যবাদ আপনার মূল্যবান বক্তব্যের জন্য। ইনশাআল্লাহ নিশ্চয়ই সফল হব। সর্বশেষে অনুরোধ জানাচ্ছি জনাব সাইদুল ইসলাম স্যারকে আপনার মূল্যবান বক্তব্য প্রদানের জন্য। আসসালামু আলাইকুম স্যার। ওকে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আমি মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি যে আঁচল ফাউন্ডেশনের উদ্যোগে আজকে আঁচল ফাউন্ডেশনের সুইসাইড বিষয়ক রিসার্চের ব্যাপারে সবাইকে জানানোর জন্য আজকে যে অনলাইন প্রেস কনফারেন্স এবং একটি প্রোগ্রাম আয়োজনের সুযোগ হয়েছে, এবং এখানে যারা উপস্থিত রয়েছেন আঁচল ফাউন্ডেশনের প্রেসিডেন্ট, সেক্রেটারি সহ বিভিন্ন পর্যায়ের যারা দায়িত্ব পালন করছেন। এরপর আমাদের সাথে যেই সম্মানিত দুজন স্যার আমাদের বক্তব্য দিলেন, জামাল স্যার এবং নওফেল স্যার, এছাড়াও আমাদের সাংবাদিক বন্ধুরা আছেন, এর বাহিরে যারা ভলান্টিয়াররা আছেন, আমি সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং স্বাগতম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আচ্ছা, আমি আমাদের এখানে যারা উপস্থিত আছেন মানে এর মধ্যে কি আমাদের স্টুডেন্টরাও অনেকে আছেন, ইউনিভার্সিটি স্টুডেন্ট বা এই লেভেলে অনেকে আছেন মনে না? জি স্যার, আমি ইউনিভার্সিটি স্টুডেন্ট। আচ্ছা, ভেরি গুড। কতজনের মতো উপস্থিত আছেন আমাদের সাথে? স্যার এখানে 40 জনের মতো উপস্থিত রয়েছেন এই মুহূর্তে। ওকে, ঠিক আছে। ওকে, সো আমরা একটু মাঝে মাঝে ইন্টারঅ্যাক্ট করার চেষ্টা করব, আপনারা একটু অ্যালার্ট থাকবেন। আমি ইনশাল্লাহ কয়েকটি বিষয়ে কথা বলবো, অনেকগুলো বিষয় অলরেডি আলোচনা হয়েছে, আমি আর অল্প কয়েকটি বিষয়ে কথা বলি, আমার কথা আমি শেষ করবো ইনশাল্লাহ। প্রথমে আমি একটু কারেকশন দিই, সেটা হচ্ছে আমি মানসিক রোগ বিশেষজ্ঞ এখনো হই নাই, মানে আমি ফাইনাল ইয়ারে আছি আর কি। সো আমাদের এমবিবিএস এর পরে যে এমডি কোর্স, সেটার আমি ফাইনাল ইয়ারে আছি বাংলাদেশ শেখ মুজিব মেডিকেল ইউনিভার্সিটি বিএসএমএমইউ, সেখানে আমি ফেজ বি থিসিস পার্ট প্রেসিডেন্ট হিসেবে আমি আছি, এই আর কি। আর হচ্ছে যে আপনাদের যে রিসার্চ পাবলিশড হয়েছে এটা আমি দেখলাম, সো এটা আমার মনে হয় যে আপনারা যারা এখানে উপস্থিত রয়েছেন তাদের সবার কাছেও এটা থাকার কথা। সো এখান থেকে আমরা যে ডেটা দেখতে পাচ্ছি, এবার 310 জন আমাদের সুইসাইড করেছে, বাট এর বাহিরে আমরা দেখবো যে আমরা যদি সুইসাইডের কয়েকটা স্টেপ ধরি, তাহলে আমরা দেখবো যে মানে সুইসাইডাল আইডিয়েশন একটা ব্যাপার আছে, সুইসাইডের ব্যাপারে প্ল্যানিং একটা ব্যাপার আছে, অ্যাটেম্প্ট করার ব্যাপার আছে, অনেকে ফেইলড অ্যাটেম্প্ট হয়, এরপরে ফাইনাল স্টেজে গিয়ে হয়তো সুইসাইড করে। সো এখানে আপনারা অনেকেই আছেন হয়তো মানে মানে আমি আশা করব না, বাট দ্য রিয়েলিটি ইজ এরকম থাকতে পারেন যে আপনাদের মধ্যেও হয়তো বা আমাদের এখানে যারা আছি তাদের মধ্যে সুইসাইডাল আইডিয়েশন হয়তো আমাদের এসেছে, যে আমার মনে হচ্ছে যে মানে আই শুড কমিট সুইসাইড, বা মানে মরে গেলেই তো ভালো হয়, জীবন দিয়ে আর কি হবে, এই জীবন আর রাখবো না, এটাকে আমরা সুইসাইডাল আইডিয়েশন বলতে পারি। অথবা মানে এরকম একটা মানে প্ল্যানিং করা যে এই সময় গিয়ে এভাবে গিয়ে আমি আর জীবন রাখবো না। সো আমরা যদি যে 310 জন সুইসাইড করেছে, এখানেও যেটা বলা হয়েছে আমি শুনলাম যে মানে
আমাদের ডেটা মিসিং হতে পারে, আরো বাড়তে পারে। সো যাই হোক, ৩১০ জনও কিন্তু একটা বিশাল সংখ্যা। আমাদের যেমন ২০০০ জন আমাদের জুলাই অভ্যুত্থানের শহীদ হয়েছে, এর মাধ্যমে কিন্তু একটা রেজিম চেঞ্জ হয়ে গেছে, একটা দেশ অভ্যুত্থান হয়ে গেছে, বিপ্লব হয়ে গিয়েছে। ৩১০ জন মানুষের মৃত্যু, এবং তারা হচ্ছে ইয়ুথ, তারা হচ্ছে ইউনিভার্সিটি স্টুডেন্ট, তারা আগামী দিনের দেশের জন্য বড় সম্পদ ছিল। সেই রকম ৩১০ জন মানুষের মৃত্যু, এটা কিন্তু খুবই সিগনিফিক্যান্ট। সো আমাদেরকে সেভাবে এটা দেখতে হবে। বাট এর বাহিরে আমরা যদি বলি যে সুইসাইডাল, আমি জানি না আপনারা কোন স্কেল অ্যাপ্লাই করেছেন, সুইসাইডাল আইডিয়েশন ছিল এরকম সংখ্যা আমার মনে হয় যে আরো অনেক বেশি। সুইসাইডাল প্ল্যানিং ছিল এরকম সংখ্যা আরো অনেক বেশি। অ্যাটেম্প্ট নিয়েছে, ফেইল হয়েছে, এরকম সংখ্যা কিন্তু আরো অনেক বেশি। যেমন আমি ধরেন 2 দিন আগেও আমি একজন পেশেন্ট দেখছিলাম, তো সে সুইসাইডাল আইডিয়েশন তার মধ্যে অনেক বেশি, এবং সুইসাইডাল প্ল্যানিংও সে করে ফেলেছে, বাট অ্যাটেম্প্ট সে নেয় নাই। মানে তার মনে হচ্ছে না, আমার এই জীবন আমি আর রাখবো না, আমার এই জীবন দিয়ে আমাকে আর কিছু হবে না। কেন? কারণ সে তার ওয়াইফের সাথে তার কিছু বিষয়ে মতবিরোধ হয়েছে, এরপরে সে এটা ফিল করেছে। তো মানে এরকম একটা পেশেন্ট আমি পেয়েছিলাম। এরকম কিন্তু পেশেন্ট আমরা অহরহ পাই। যেমন আমি যদি একটা দুইটা কেস হিস্ট্রি আপনাদেরকে বলি, আমাদের মেডিকেলে এমবিবিএস এর পরে আমাদের পোস্ট গ্রাজুয়েশন যেটা আমরা করি, এমডি, এমএস, এফসিপিএস কিংবা এমআরসিপি, এমআরসিএস অথবা নন রেসিডেন্সি কোর্স, এগুলো আমাদের আছে। তো আমাদের আমি আমার একজন স্টুডেন্টকে আমি পেয়েছিলাম, মানে যিনি আমাকে বলছিলেন যে ভাই আই এম ফিলিং সুইসাইডাল। এমবিবিএস পাস করেছে। আমি বললাম যে ইউ আর অ্যান এমবিবিএস ডক্টর, ওয়াই আর ইউ ফিলিং সুইসাইডাল? মানে এমবিবিএস পাস করেছেন, আপনি তো সমাজে একটা ভালো লেভেলে আছেন, ইউ আর ফার্স্ট ক্লাস সিটিজেন, এবং আপনি একটা ভালো ডিগ্রি অর্জন করেছেন, বাট স্টিল ইউ আর ফিলিং সুইসাইডাল, হোয়াই? তো তিনি আমাকে বললেন যে ভাই আমার সাথে যারা বন্ধু বান্ধবী, আমার ব্যাচমেট, তারা অলরেডি এফসিপিএস কেউ কেউ করে ফেলেছে, কেউ কেউ এমডিএমএস করে ফেলেছে, কেউ কেউ কোনো এক একজন এক এক বিষয়ে বিশেষজ্ঞ হয়ে গেছে, বাট আমি এখনো কোনো কোর্সেই ঢুকতে পারি নাই। এই যে আমার ফেইলিউর, এই যে আমার মানে উইথ কম্পারিজন টু আদার, এই যে আমার অবস্থা, মানে এটার কারণে আই এম ফিলিং সুইসাইডাল। সো এই মানে কম্পারিজন, এবং এটাকে আমরা বলবো যে মানে ম্যাটেরিয়ালিস্টিক কম্পারিজন আমাদেরকে কিন্তু সুইসাইডের দিকে আমাদেরকে নিয়ে যায়। আমাদেরকে কিন্তু আমরা বলবো যে এখানে যেমন এটাও কাজ করে যে আমরা মানে কম্পিটিশন এবং আমাদের ইগো অনেক সময় কাজ করে, যে আমি তো কিছু হতে পারলাম না, বা আমি তো এগিয়ে যেতে পারলাম না, বা আমার যে অবস্থা আছে সেটার ব্যাপারে আমি হ্যাপি না। অথবা আমরা বলতে পারি ফেইলিউর ম্যানেজমেন্টের অদক্ষতা। মানে আমরা যেমন সাকসেস খুব ভালো আমরা ম্যানেজ করতে পারি, উই ক্যান সেলিব্রেট, উই ক্যান মানে ট্রিট আদার্স, এবং আমরা গিফট নেই, গিফট দেই, আমরা কংগ্রেচুলেশনস জানাই, আমরা নিজেরা খুশি হই, সাকসেস আমরা খুব ভালোভাবে সেলিব্রেট করি। বাট হাউ টু ম্যানেজ ফেইলিউর? আমাদের লাইফে কিন্তু ফেইলিউরও আসবে। আমরা সবসময় যে আমরা সাকসেসের উপর থাকবো ব্যাপারটা এরকম নয়। এবং সো ওই ফেইলিউর ম্যানেজমেন্ট যদি আমরা না পারি, তখন কিন্তু এটা আমাদের সুইসাইডের দিকে চলে যায়। আরেকটা আমি যদি বলি, আমাদের মেডিকেলেরই একজন ডক্টর, এটা খুব রিনাউন্ড একটা কেস ছিল, সোশ্যাল মিডিয়াতে অনেক বেশি ভাইরাল হয়েছিল। সো উনি সুইসাইড করেছেন। কেন উনি সুইসাইড করেছেন? উনি খুবই এস্টাবলিশড একজন ডক্টর, এবং উনি ফাইন্যান্সিয়ালি খুব এস্টাবলিশড ডক্টর, এমবিবিএস পাস করেছেন, খুবই পরিচিত, বাট উনি সুইসাইড করেছেন। কেন? ওনার ওয়াইফ হচ্ছে এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ারে আরেকজনের সাথে চলে গিয়েছিল, এরপরে উনি সুইসাইড করেছেন। সো উনি কিন্তু চাইলে উনি আরেকটা, ওনারও কিন্তু অনেক অপরচুনিটিস ছিল, বাট হোয়াই ডিড হি কমিট সুইসাইড? এখন উনি এই যে ফেইলিউর, ওনার ওয়াইফ ওনাকে ছেড়ে চলে গেছে, এই ফেইলিউর উনি নিতে পারেনি। ওনার ইগো বলেন, ওনার ফেইলিউর ম্যানেজমেন্ট বলেন, সো এই জায়গাগুলোতে ঘাটতি থাকার কারণে হি কমিটেড সুইসাইড। আমি ঢাকা মেডিকেলের স্টুডেন্ট, সো আমি দেখেছি যে মানে ঢাকা মেডিকেলে চান্স পাওয়া ডেফিনেটলি ইন দ্য কনটেক্সট অফ বাংলাদেশ আই উইল সে is one of the big achievement in a student life. But the fact is, আমি যদি ঢাকা মেডিকেলের সুইসাইডের স্ট্যাটিস্টিক্স আপনাদেরকে বলি, there are lots of people who committed suicide being a student of ঢাকা মেডিকেল কলেজ। আপনি বাংলাদেশের একজন স্টুডেন্ট ঢাকা মেডিকেলে চান্স পেয়েছেন, অথবা বুয়েটে চান্স পেয়েছেন, অথবা ঢাকা ইউনিভার্সিটি, অথবা বাংলাদেশের অন্য স্বনামধন্য ইউনিভার্সিটি, মেডিকেল কলেজগুলোতে, ইঞ্জিনিয়ারিং কলেজগুলোতে আপনি চান্স পেয়েছেন। সো মানে আফটার দিস বিগ অ্যাচিভমেন্ট, why are you committing suicide?
ইটস হ্যাপেনিং। এবং আমরা এখানে আচল ফাউন্ডেশনের যে ডাটা থেকে আমরা যেটা দেখছি যে ইউনিভার্সিটি লেভেলে সুইসাইড, অনেকেই ইউনিভার্সিটি লেভেলে সুইসাইড করেছে। সো হোয়াই দিস ইজ হ্যাপেনিং, আমরা যদি এখানে অনেকগুলো বিষয় আলোচনা করেছেন, ইভেন আমাদের যেই মানে যেটা প্রেস রিলিজ পাঠ করা হলো সেখানে অনেকগুলো রেকমেন্ডেশনের কথাও বলা হলো। তো আমি দুটো বিষয়ে স্পেশালি একটু ফোকাস করে আমার কথাটা শেষ করব। সেটা হচ্ছে আমি যেটা বলছিলাম যে আমাদের এই যে ফেইলিউর ম্যানেজমেন্ট স্কিল, এটা যে আমাদের নাই, আমাদের লাইফে যে ফেইলিউর আসবে, আমাদের লাইফে যে লুপ হোলস আসবে, আমরা যে মাঝে মাঝে গর্তে পড়ে যাব, আমরা যে মাঝে মাঝে বিভিন্ন ধরনের অবস্ট্যাকলের সম্মুখীন হব, অ্যাডভার্সিটির সম্মুখীন আমরা হব, আমরা যে বিভিন্ন ভাবে আমাদের লাইফে বিভিন্ন ধরনের প্রবলেমের সম্মুখীন হব, এই জিনিসটা জানা এবং সেটা ম্যানেজ করতে পারার কোয়ালিটি, এটা কিন্তু আমাদের কে আমার মনে হয় যে খুব বেশি আমরা শিখি না, শেখানো হয় না এবং উৎসাহিত করা হয় না। এই জায়গাটাতে আমি বলবো প্যারেন্টিং এর, আমরা এখন যেটা মানে আমাদের আস্তে আস্তে পপুলার হচ্ছে, এই প্যারেন্টিং এর জায়গাটাতে আমরা দেখবো যে আমাদের প্যারেন্টিং এ আমরা কিন্তু আমাদের মানে বিভিন্ন যে ডোমেইন গুলোর ডেভেলপমেন্ট, ফিজিক্যাল ডেভেলপমেন্টকে আমরা আমাদের বাবা মারা খুব গুরুত্ব দেন যে আমার ছেলেটা পারছে কিনা, বড় হচ্ছে কিনা, উচ্চতা ঠিক আছে কিনা, ওজন ঠিক আছে কিনা। আমরা দেখবো যে আমাদের মানে সোশ্যাল বিভিন্ন গুলাতেও গুরুত্ব দেওয়া হয়, কিন্তু আমাদের ইমোশনাল এবং কগনিটিভ জায়গাগুলোতেও আমাদেরকে গুরুত্ব দিতে হবে। সো আমাদের মানে ডোমেইন অফ ডেভেলপমেন্টে আমরা শুধু ফিজিক্যাল ডোমেইন যদি বাবা মারা চিন্তা করেন তাহলে কিন্তু হবে না। এই ছোটবেলা থেকে বিশেষ করে ফার্স্ট 5 ইয়ার্স অফ লাইফ ইজ ভেরি ভেরি ভাইটাল ফর ফর আই উড সে যে মানে আমরা যদি একটা সন্তানের মধ্যে তার ইমোশনাল এবং কগনিটিভ ম্যাচুরিটি আনতে চাই তাহলে ফার্স্ট 5 ইয়ার্স ইজ ভেরি ইম্পর্টেন্ট। আমরা কোন পরিবেশ তাকে দিচ্ছি এবং বাবা মা সেই ব্যাপারে সচেতন কিনা, এটা খুবই ইম্পর্টেন্ট। লাইফের গোল তাদের মধ্যে ইনপুট করা খুবই ইম্পর্টেন্ট। আমরা একটা বড় রিজন দেখব যে মানে আমরা সুইসাইডের দিকে যারা যায় তাদের they lack the goal in life, they don't have any purpose in life, মানে স্পেসিফিক তাদের কোনো মানে ওরকম পারপাস থাকে না এবং লাইফের মিনিং তারা খুঁজে পায় না। সো এই যে লাইফের মিনিংটা তাদেরকে বোঝানো, হায়ার পারপাস তাদেরকে দেওয়া, লাইফের জন্য কিছু মিশন ঠিক করে দেওয়া, গোল ঠিক করে দেওয়া, এটা কিন্তু আমাদেরকে মানে অনেক সময় আমাদেরকে দেয়া হয় না। আমরা যেমন শুধু আমার ডাক্তার হওয়া, ইঞ্জিনিয়ার হওয়া, লয়ার হওয়া কিংবা প্রফেশনালি ভালো একজন জব হোল্ডার হওয়া, বিজনেস করা, এটি কিন্তু লাইফের গোল না। এর বাইরে কিন্তু আমাদের ইমোশনাল গোল আমাদের লাগবে, আমাদের স্পিরিচুয়াল গোল আমাদের লাগবে। আমরা যদি আমাদের লাইফকে 3টা ডোমেইনে ভাগ করি, আমাদের একটা বডি লেভেলের গোল আছে, আমাদের একটা ইমোশনাল লেভেলের গোল আছে, আমাদের একটা স্পিরিচুয়াল লেভেলের গোল আছে, আমাদের কিছু শর্ট টার্মস গোল আছে, আমাদের কিছু ইমিডিয়েট টার্মস গোল আছে, কিছু মিড টার্ম গোল আছে, কিছু লং টার্ম গোল আছে এবং কিছু লাইফ গোল যেটা থ্রু আউট লাইফ আমরা চেষ্টা করব। সো আমরা এখানে আমি যদি দেখি যে স্ট্যাটিস্টিক্স, আমাদের 95% of people, even more than 95% in some cases, only have the goals in body level. So body level মানে কি আমি এটা বলছি একটু পরে। Only 5% or less than 5% people মানে harbors goal in heart levels, and less than 1% people have goals in soul level. বডি লেভেল মানে হচ্ছে যে আমরা যেমন আমাদের সাথে অন্যান্য এনিমেলস বা অন্যান্য ক্রিয়েশনের আমরা যদি দেখি, আমাদের যেমন বডি আছে, আমাদের যেমন ফিজিক্যাল নিডস আছে, আমাদের যেমন ক্ষুধা আছে, সেক্স আছে, আমাদের এই ধরনের যেগুলো আছে, এগুলো কিন্তু অন্যান্য এনিমেলসেরও আছে। অন্যান্য এনিমেলসও কিন্তু তাদের মানে তাদের বডি নিডস গুলো আছে, তাদের ম্যাটেরিয়ালিস্টিক নিড আছে, তাদের ক্ষুধা আছে, তাদের যৌন চাহিদা আছে। তো আমরা যদি সেই লেভেলে শুধু আমাদের গোলস গুলো সীমাবদ্ধ রাখি, এটা হচ্ছে বডি লেভেলের গোল। এর বাহিরে আমরা যদি ইমোশন লেভেল, হার্ট লেভেল আমরা যদি চিন্তা করি, উই মাস্ট বি কম্প্যাশনেট, we should have empathy, we should have the gratefulness, we should practice the forgiveness. So এগুলো যদি আমরা প্র্যাকটিস করি, we should work for others, এগুলো যদি আমরা প্র্যাকটিস করতে পারি ইমোশনাল লেভেলে, তখন কিন্তু আমরা আমাদের মানে নেক্সট স্টেজে আমরা উঠতে পারবো। আমরা দেখবো যে 95% in most part of our life we are bounded only মানে in body level.
সো বডি লেভেলের যদি আমাদের গোল থাকে যে আমরা শুধুমাত্র বাড়ি গাড়ি অর্জন করব, আমরা শুধুমাত্র খাওয়া দাওয়া করব, ফুর্তি করব, আনন্দ করব, আমরা শুধু আমাদের বডিকেই আমরা নারিশ করব, এবং বডিলি ম্যাটেরিয়ালিস্টিক আমরা শুধু গেইন করব, সেটার একটা অবভিয়াস আউটকাম হচ্ছে আমাদের মধ্যে এরকম মানে কম্পিটিশন হবে, আমাদের মধ্যে ইগো ডেভেলপ করবে, আমরা লাইফের মূল মোটো হারিয়ে ফেলবো, আমাদের মধ্যে এমটিনেস কাজ করবে, আমাদের মধ্যে ডিপ্রেশন কাজ করবে, লো মুড আমাদের মধ্যে কাজ করবে, আমরা মাঝে মাঝে সুইসাইডাল ফিল করব, এবং আমরা বিগার গোলগুলোকে আমরা পাবো না। অন দ্য আদার হ্যান্ড, আমরা যদি এটা থেকে একটু উপরে উঠে আমরা যদি হার্ট লেভেলে যেতে পারি, আমরা যদি একটু কম্প্যাশনেট হতে পারি, আমরা যদি একটু এমপ্যাথিক হতে পারি, আমরা যদি ফরগিভনেস প্র্যাকটিস করতে পারি, আমরা যদি গ্রেটফুলনেস প্র্যাকটিস করতে পারি, তাহলে কিন্তু আমাদের লাইফটা আরো বেশি মিনিংফুল হবে। আমরা তখন মানে জীবনে বেঁচে থাকাটাকে আমরা আরেকটু এনজয় করতে পারবো। আমরা দেখবো যে অনেকেই এটা বলে যে ভাই তার বাড়ি আছে, গাড়ি আছে, তার হয়তো জীবন সঙ্গী আছে, তার এভরিথিং ইজ গুড, বাট স্টিল সে বলে যে আমি মানে আমার ভাল লাগে না, জীবন ভাল লাগে, বিকজ মানে আমাদের ভালো লাগার জন্য আমাদেরকে হার্ট লেভেলে, আমাদের ইমোশনাল লেভেলে আমাদেরকে কিন্তু কাজ করতে হবে। আর এর চাইতে বেটার যদি আমরা থাকতে চাই, ইফ ইউ ওয়ান্ট টু লিভ আ রিয়েল লাইফ, যেখানে আমাদের কখনো এটা চিন্তা আসবে না যে আইল কমিট সুইসাইড, তাহলে আমাদেরকে কিন্তু স্পিরিচুয়াল লেভেলে, যেটাকে আমি বলবো যে হোয়াই am I living this life? I know the meaning of life, and I know why am I doing this or that? আমি কেন এই কাজ করছি সেটার পিছনে একটা রিজন আমরা খুঁজে বের করতে পারবো। আমার প্রত্যেকটা ওয়ার্ক হবে মিনিংফুল, আমার কাজগুলো হবে অনেক বেশি ইম্প্যাক্টফুল, আমি কাজগুলো করব ফর দ্য বেটারমেন্ট অফ আদার্স। এটা যখন আমি করতে পারবো তখন মানে আই উইল বি মাচ মোর স্ট্রঙ্গার, মাচ মোর রেজিলিয়েন্ট, and I'll feel the happiness of life in much more bigger scale. So আমাদেরকে কিন্তু সেই লেভেলে যাওয়ার জন্য চেষ্টা করতে হবে, এবং মানে আমরা যদি শুধু বডি লেভেলে থেকে যাই তাহলে আমাদের অবভিয়াস মানে একটা আউটকাম হবে যে আমরা সুইসাইডাল ফিল করব। আরেকটা দৃষ্টিকোণ থেকে আমি আলাপ করব, সেটা হচ্ছে যে আমাদের একটা বিলিফ সিস্টেম আছে, আরেকটা হচ্ছে আমাদের অ্যাক্টিভিটিস আছে লাইফে। একটা হচ্ছে আমাদের বিলিফ সিস্টেম, যেটা মানে আমাদের ভিতরে মানে আছে, এটা মানে লাইক এটাকে আমরা কগনিশন বলতে পারি, আমাদের বিলিফ সিস্টেম বলতে পারি। এটা আমাদের আমরা বলবো সফটওয়্যার। এর বাইরে আমাদের একটা অ্যাক্টিভিটিস আমাদের লাইফে আছে, আমাদের লাইফস্টাইল আছে, আমরা কি করি সেটা আছে। এখন আমাদের যখন এই বিলিফ সিস্টেম এবং লাইফস্টাইল এ দুটোর মধ্যে যখন মানে এ দুটো যদি ইনকম্প্যাটিবল হয়, তখন এটার একটা অবভিয়াস আউটকাম হবে we'll feel empty, we'll be having conflict and confusion and stress in life, এবং that could lead us to feel suicidal. So আমার মনে হয় যে মানে এটা আপনারা একটু যদি আমি ব্যাখ্যা করি, যেমন ধরেন আমরা বড় দাগে মোটা দাগে আমরা দেখবো যে ইস্টার্ন সোসাইটি এবং ওয়েস্টার্ন সোসাইটির বিলিফ সিস্টেমে একটা বড় ধরনের ডিফারেন্স রয়েছে। there are lots of differences in the belief system of the Eastern people and the Western peoples. এটা আমরা বলতে পারবো রিলিজিয়াস দিক থেকে, কালচারাল দিক থেকে, সোশিও ইকোনমিক পার্সপেক্টিভ থেকে, আমরা বলতে পারবো এটা ফ্যামিলি ভ্যালুজ এর দিক থেকে, আমরা বলতে পারবো যে এটা আমাদের মানে দৈনন্দিন লাইফস্টাইলের দিক থেকে আমরা দেখবো যে প্রচুর ডিফারেন্স। এখন যেটা আমাদের হচ্ছে, আমরা দেখবো যে ওয়েস্টার্ন সোসাইটি ইজ লিডিং দ্য ওয়ার্ল্ড ফর লাস্ট আই উড সে 200 ইয়ার্স, যার ফলে যেটা হচ্ছে ওয়ার্ল্ডকে ডমিনেট করে যে সোসাইটি বা যে সিভিলাইজেশন, খুব স্বাভাবিকভাবে অন্য সিভিলাইজেশন গুলো, অন্য সোসাইটি গুলো তাদের থেকে নেওয়ার চেষ্টা করে, তাদেরকে অনুকরণ করার চেষ্টা করে। বাট আনফর্চুনেটলি আমরা যদি দেখি, আমরা যে ওয়েস্টার্ন সোসাইটি আজকে পৃথিবীকে নেতৃত্ব দিচ্ছে, বাট সিনারিওটা কিন্তু এটা না যে থ্রু আউট দ্য হিস্ট্রি অফ দ্য ওয়ার্ল্ড ওয়েস্টার্ন সোসাইটি পৃথিবীকে নেতৃত্ব দিচ্ছে। নো, Western society is in the leadership for I would say like 100 or 200 years. এর আগে কারা নেতৃত্ব দিয়েছে? এর আগে কিন্তু পৃথিবীকে ইস্টার্ন সোসাইটি নেতৃত্ব দিয়েছে। এর আগে কিন্তু আমরা যদি ধরি যে এর আগে, এখন আমেরিকা পৃথিবীকে নেতৃত্ব দিচ্ছে, এর আগে ব্রিটিশরা দিয়েছিল, এর আগে আমরা যদি ফ্রান্স বা অন্যান্য জার্মানি ধরি, এর আগে কিন্তু মুসলিম সোসাইটি ছিল। লাইক আমরা যদি ওসমানীয় খেলাফত ধরি, আমরা যদি উমাইয়া খেলাফত, আব্বাসীয় খেলাফত, এগুলো সারা পৃথিবীকে নেতৃত্ব দিয়েছে। তো তার মানে নেতৃত্বের এই আইডিয়াটা কিন্তু শিফট হয়।
এখন এই যে ওয়ার্ল্ডকে ডমিনেট করছে যে সিভিলাইজেশন, তারা কেন ডমিনেট করছে ওয়ার্ল্ডকে? তারা কি এ কারণে ডমিনেট করছে যে তাদের মানে মানে তাদের কালচারাল ভ্যালুজ অনেক হাই, এই কারণে ডমিনেট করছে? তাদের রিলিজিয়াস ভ্যালুজ অনেক হাই, এই কারণে ডমিনেট করছে? তাদের ফিলোসফিক্যাল ভ্যালুজ অনেক হাই, এই কারণে ডমিনেট করছে? আমরা প্রেজেন্ট ওয়ার্ল্ডে আমরা দেখবো যে ওয়েস্টার্ন সোসাইটি যে পৃথিবীকে ডমিনেট করছে, এটার বড় রিজন হচ্ছে their innovations, their science, their research, their institutions, their আমি বলবো যে এডুকেশন, their ideas, এগুলোর কারণে তারা ডমিনেট করছে। অন দ্য আদার হ্যান্ড আপনি দেখবেন যে সোশ্যাল সায়েন্টিস্টরা তারা কিন্তু ওয়েস্টার্ন সোসাইটিকে মানে অ্যালার্ম করছে অনেক দিন ধরেই যে ওয়েস্টার্ন সোসাইটি ইজ ডিক্লাইনিং। ওয়াই? বিকজ দেয়ার ফ্যামিলি সিস্টেম হ্যাভ ব্রোকেন ডাউন। মানে ওয়েস্টে কিন্তু ফ্যামিলি সিস্টেম বলতে কিছু নেই, তাদের কিন্তু বাবা দিবস পালন করা লাগে, তাদের মা দিবস পালন করা লাগে, বিকজ তাদের বাবা মাকে তারা 365 দিন দেখতে পারে না, তারা একদিনের জন্য গিয়ে সেখানে দেখা সাক্ষাৎ করে। আমাদের বাবা মায়েদের সাথে আমাদের যে কানেকশন, প্রতিদিন যেমন আমরা আমাদের বাবা মার সাথে কথা বলি, আমরা আমাদের বাবা মার প্রতি যে ধরনের দরদ ফিল করি, এটা কিন্তু তাদের সোসাইটিতে নেই। সো দ্যাট তারা কিন্তু বাবা দিবস মা দিবস এগুলো পালন করা লাগে। সো মানে তাদের ফ্যামিলি সিস্টেম কিন্তু টোটালি ব্রোকেন ডাউন, সেখানে কিন্তু ওইভাবে ফ্যামিলি সিস্টেমটা নেই। আমরা যদি দেখি যে সেখানে ডিভোর্সের রেট অনেক হাই, সেখানে ইভেন সুইসাইডের রেট কিন্তু ডেভেলপড কান্ট্রিগুলোতে অনেক হাই। সো তাদের সোশ্যাল সায়েন্টিস্টরা এটা কিন্তু সেখানে সিঙ্গেল প্যারেন্ট অনেক হাই, সেখানে আমরা যদি দেখি অ্যাডিকশনের রেট অনেক হাই, এবং মানে লাইক মানে নর্মাল লেভেলে সাবস্ট্যান্স অ্যাবিউজ তাদের ওখানে অনেক হাই, কারণ তারা এটাকে নর্মাল মনে করে। আমাদের সোসাইটি কিন্তু সেরকম না, এবং তাদের সোশ্যাল সায়েন্টিস্টরা কিন্তু এটা রেকমেন্ড করছে যে এই সমস্ত কারণে যে ফ্যামিলি ব্রেকডাউন হচ্ছে, তাদের সুইসাইড রেট হাই, তাদের ডিভোর্স রেট হাই, তাদের সিঙ্গেল প্যারেন্টস, তাদের আমরা যদি বলি LGBTQ, তাদের যদি আমরা বলি যে নিউডিটি, তাদের ওপেন সোসাইটি, এগুলোর কারণে কিন্তু দে আর ডিক্লাইনিং। বাট আনফর্চুনেটলি যেসব কারণে তারা ডিক্লাইন করছে, ইস্টার্ন সোসাইটি বা আমাদের মতো তৃতীয় বিশ্বের দেশগুলোতে আমরা বসে থেকে আমরা যখন তাদেরকে অনুকরণ করছি, তখন আমরা সেই সব জিনিসগুলোকেই অনুকরণ করার চেষ্টা করছি যেগুলোর কারণে দে আর ডিক্লাইনিং। লাইক আমি যদি বলি যে দে আর ইন ওয়েস্ট মানে দে প্র্যাকটিস ওপেন কালচার, লাইক লিভ টুগেদার, লাইক ওয়ারিং স্মল ক্লথেস, নিউডিটি, এগুলো খুবই নর্মাল তাদের ওখানে। সাবস্ট্যান্স অ্যাবিউজ এগুলো খুবই নর্মাল তাদের ওখানে। তারা মানে অ্যালকোহল লিমিটেড লেভেলে পান করা তাদের এখানে খুবই নর্মাল। বাট আমরা যদি সেগুলোকে অনুকরণ করি, যেমন আমি যদি বাংলাদেশে বলি, বাংলাদেশে ওয়েস্টের আমেরিকার অনেক কিছু অনুকরণ করা হয়েছে, বাট বাংলাদেশ কি আমেরিকার এটা অনুকরণ করতে পেরেছে যে বাংলাদেশ আমেরিকার অনুকরণে একটা বিশ্বমানের বিশ্ববিদ্যালয় গড়তে পেরেছে? সেটা তো অনুকরণ করতে পারেনি। রিসার্চ তো আমেরিকাতে যে লেভেলের রিসার্চ হয় সেটা তো বাংলাদেশে অনুকরণ করতে পারেনি। আমেরিকার পিপল যে ধরনের ইনোভেশন করে, আইডিয়াস করে, টেকনোলজিস তারা যেভাবে ইনোভেশন করছে, সেগুলো তো অনুকরণ করতে পারেনি। আমরা কি অনুকরণ করেছি? আমরা তাদের সেই জিনিসগুলোই অনুকরণ করছি যেগুলোর কারণে দে আর ডিক্লাইনিং। সো আমাদের যখন এটা হয়, আমাদের সোসাইটিতে যেটা হয়, আমাদের বিলিফ সিস্টেমের কারণে আমরা যদি আমাদের লাইফস্টাইলটাকে ওয়েস্টার্ন করি, আমাদের বিলিফ সিস্টেম কিন্তু কখনো ওয়েস্টার্ন হবে না, আমাদের বিলিফ সিস্টেম কিন্তু ইস্টার্নই। তো আমাদের লাইফস্টাইলটাকেও আমাদের ইস্টার্ন করতে হবে। আমি আমাদের আচল ফাউন্ডেশন এখানে যারা আছেন, যারা সাংবাদিক বন্ধুরা আছেন, আমাদের বিভিন্ন ইনস্টিটিউশনে যারা আছেন, আমি বলবো যে আমাদের সুইসাইড প্রিভেনশনের জন্য আমাদের একটা বড় অ্যাডভোকেসির পয়েন্ট হবে যে আমাদের বিলিফ সিস্টেমটা যেমন ইস্টার্ন, আমাদের লাইফস্টাইলটাও আমাদেরকে ইস্টার্ন করতে হবে, আমাদের ফ্যামিলি ভ্যালুজ আমাদেরকে ইস্টার্ন করতে হবে, আমাদের স্কুল, আমাদের কলেজের পাঠ্যক্রম, কারিকুলাম আমাদেরকে ইস্টার্ন করতে হবে। সো আমরা যদি আমাদের লাইফস্টাইলকে ইস্টার্ন করতে পারি, আমরা যদি আমাদের ফ্যামিলি ভ্যালুজ গুলোকে ইস্টার্ন করতে পারি, আমরা যদি আমাদের বিলিফের সাথে কম্প্যাটিবল লাইফ লিড করতে পারি, তখন কিন্তু আমরা আর আমাদের মধ্যে আর থাকবে না। আমরা লাইফকে আরো অনেক বেশি এনজয় করবো, আমরা অনেক প্রোডাক্টিভ লাইফ আমরা কিন্তু লিড করতে। আমি কিছু বলতে চাচ্ছিলাম। জি জি প্লিজ। স্যার আসলে আমাদের এই সেমিনারের সময়টা একটু সংক্ষিপ্ত, তো আপনি যদি আপনার বক্তব্যটা একটু সংক্ষিপ্ত করতেন তাহলে আমাদের জন্য। আমাদের সময় আমরা আপনার কাছ থেকে আরো মূল্যবান কিছু জানার জন্য আগ্রহ পোষণ করতাম। থ্যাংক ইউ। আমি সর্বশেষ যেটা বলবো যে ইউরোপে কিন্তু এরকম অনেক ক্লিনিক আছে যেখানে সুইট ডেথ করা হয়, মানে যেমন সুইজারল্যান্ডে এরকম ক্লিনিক আছে যেখানে হচ্ছে মানে ইফ ইউ ওয়ান্ট টু ডাই, আপনি সেরকম ক্লিনিকে গেলে খুব সুইট ডেথ আপনি করে ফেলতে পারবেন। সুইজারল্যান্ডে এরকম একটা যন্ত্র আবিষ্কার করা হয়েছে যে সার্কো নামে।
সেটার মাধ্যমে আপনি মানে কেউ যদি চায় যে আমি আমার লাইফ অবসান করবো, তাহলে সে এখানে গিয়ে অবসান করে ফেলতে পারবে। তো আমরা সেরকম সোসাইটির দিকে বা সেরকম অবস্থার দিকে আমরা যেতে চাই না। আমরা চাই যে আমাদের এখানে আমরা যারা আছে তারা সবাই লাইফ খুব হ্যাপিলি প্রোডাক্টিভলি আমরা লাইফ লিড করব। সো এই জন্য আমরা আমাদের লাইফ গোলকে, আমাদের ইমোশনাল গোল, আমাদের হার্ট সোল লেভেলে আমরা গোলকে নিয়ে যাব। আমরা আমাদের বিলিফ সিস্টেমের সাথে কম্প্যাটিবল করে লাইফ লিড করব। এবং আরো যেগুলো আচল ফাউন্ডেশন থেকে রেকমেন্ডেশন এসেছে, আমি ধন্যবাদ জানাচ্ছি সবাইকে যে আমরা সেই রেকমেন্ডেশন গুলোর আলোকে কাজ করার চেষ্টা করব। আবারও সবাইকে অনেক অনেক আন্তরিকতা এবং ধন্যবাদ জানাই, এবং আমাকে এখানে কথা বলার সুযোগ করার জন্য ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। ধন্যবাদ স্যারকে তার মূল্যবান বক্তব্য প্রদানের জন্য। আমরা আশা করব আমরা যেন আমাদের জীবনের লক্ষ্য এবং গোলগুলো জেনে এই ধরনের সুইসাইডাল অ্যাটেম্প থেকে দূরে রাখতে পারি নিজেদের এবং আশেপাশের সবাইকে। আপনাদের যদি কারো কোনো প্রশ্ন থাকে অনুগ্রহ করে আমাদেরকে জানানোর জন্য বলা হচ্ছে। আচ্ছা, আপনাদের মূল্যবান সময় বের করার জন্য আমি সাবিকুন্না লিপ, বিডি নিউজ 24.com রিপোর্টার। আপনারা তো সবসময় শিক্ষার্থীদের নিয়ে কাজ করেন, তো আজকে সমীক্ষাটাও তো শিক্ষার্থীদের নিয়েই, নাকি এখানে ওভারঅল জনগোষ্ঠী আছে? আমি বলতে শিক্ষার্থীকে নেই, মানে এটা কি শুধু শিক্ষার্থী নাকি এর বাইরেও আরো কেউ? না না, এর বাইরে জনগোষ্ঠী নাই, শুধু শিক্ষার্থী। আচ্ছা, তাহলে আমি এবং শিক্ষার্থীদের মাঝেও শুধুমাত্র রিপোর্টেড যারা আছে, মানে মিডিয়াতে যাদের ইনফরমেশন পাবলিশ করা হয়েছে, এর বাইরে অনেক ডাটা আছে, বাট সেগুলো যেহেতু আমাদের ভ্যালিডিটি নিয়ে একটা কোশ্চেন আসতে পারে, এই জন্য আমরা নেইনি। আচ্ছা, না আমার এটাই জানার ছিল যে আমি ফোকাসটা পাইনি বা শিক্ষার্থী আপনাদের মুখ থেকে, সেই জন্য আমি জিজ্ঞেস করার কি। সবসময় তো আপনারা মানে শিক্ষার্থীদের নিয়ে শিক্ষার্থীরা কতজন আত্মহত্যা করলো সেটা থাকে। হ্যাঁ রাইট, আমাদের এবারও সেটাই কিনা সেটা জানতে। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, প্রেস রিলিজের যে হেডলাইনটা শিক্ষার্থীদেরকে নেই। আচ্ছা আচ্ছা, ওকে। আমাদের 2022 এবং 23 সালের যে একটা রিপোর্ট পাবলিশ হয়েছিল, পাবলিকেশন হয়েছিল উইলিতে, সেটা একটু হিমেলকে দেখানোর জন্য অনুরোধ করছি। এটার পিছনে আমাদের অক্লান্ত পরিশ্রম করেছেন আমাদের জামালউদ্দিন স্যার, পাশাপাশি আমাদের একটা টিম অক্লান্ত পরিশ্রম করেছে এবং এটাকে আমাদের জন্য সহজতর করেছে। হিমেল, তোমাকে একটু অনুরোধ করছি। ধন্যবাদ ভাই। আমাকে কি শোনা যাচ্ছে? হ্যাঁ, শোনা যাচ্ছে। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ সবাইকে আজকের আমাদের প্রেস কনফারেন্সে যুক্ত হওয়ার জন্য। আমাদের সম্মানিত শিক্ষকরা এতক্ষণ কথা বলছিলেন এবং আপনারা ইতিমধ্যে জেনেছেন 2024 সালে আমাদের ওভারঅল সুইসাইডের যে স্ট্যাটিস্টিক্সটা, এবং 2022 এবং 23 সালে আমরা যে ডেটাগুলো কালেক্ট করেছিলাম সেগুলোকে নিয়ে আমরা আমাদের রিসার্চ এন্ড অ্যানালাইসিস ইউনিট আচল ফাউন্ডেশনের আমরা চেষ্টা করেছি একটা সায়েন্টিফিক পাবলিকেশনের, এবং সেখানে আমাদের নেতৃত্ব দেন আমার শ্রদ্ধেয় শিক্ষক প্রফেসর ডক্টর জামালউদ্দিন স্যার, এবং এটি উইলি পাবলিকেশনের হেলথ সায়েন্স রিপোর্ট জার্নালে পাবলিশ হয়েছে। Unveiling Student Suicides in Post-Pandemic Period, a Retrospective Analysis of Online News Portals in Bangladesh টাইটেলে আমি ইতিমধ্যে আমাদের যে মিটের যে চ্যাট বক্স আছে সেখানে ডিওআইটা এবং লিঙ্কটা শেয়ার করেছি। আপনারা সেখান থেকে আমাদের আর্টিকেলটা পড়তে পারেন। এখানে আপনারা 2022 এবং 23 সালের আমাদের যে স্টুডেন্ট সুইসাইডের যে হিস্ট্রি গুলো ছিল সেটার একটা জিস্ট একসাথে পেয়ে যাবেন, এবং সেখানে আমরা এভিডেন্স বেসড কিছু রিকমেন্ডেশন দেওয়ার চেষ্টা করেছি। সেই সাথে প্রিভিয়াস পাবলিশড পেপারগুলো এবং বাংলাদেশ এবং বাংলাদেশের বাহিরের পেপারগুলোর সাথে মিলিয়ে আমরা একটা সায়েন্টিফিক আলোচনার চেষ্টা করেছি। তো আপনারা সেটা পড়ে দেখতে পারেন, এবং আমাদের সাংবাদিক ভাই বন্ধুরা যারা যুক্ত আছেন, আপনাদের যদি কোনো প্রয়োজনে ব্যবহার করতে চান তাহলে এটা ইউজ করতে পারেন আর কি। এবং আমি তোমাদের যেটা বললাম, আমাদের চ্যাট গ্রুপে পুরো লিঙ্কটা দেয়া আছে এবং এটা ওপেন অ্যাক্সেসে আছে। আপনারা চাইলে ফুল পেপারটাই ডাউনলোড করতে পারবেন। এছাড়াও যদি কোনো সমস্যা হয় আমাদেরকে জানালে আমরা পিডিএফটা আপনাদেরকে ইমেল করে দিব। ধন্যবাদ সবাইকে।
ধন্যবাদ আপনাকে আমাদেরকে এই তথ্যগুলো জানানোর জন্য। আপনাদের মূল্যবান সময় থেকে সময় বের করে আমাদের সাথে থাকার জন্য এবং মনোযোগ সহকারে আমাদের সাথে যুক্ত থাকার জন্য আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা। কিছুক্ষণের মধ্যে আপনাদের প্রত্যেকের ইমেল অ্যাড্রেসে প্রেস রিলিজের একটি সফট কপি পাঠিয়ে দেওয়া হবে। এরপরও যদি আপনাদের কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে আপনাদের পাঠানো ইমেলে উল্লিখিত আমাদের আঁচল ফাউন্ডেশনের প্রতিনিধির সাথে যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো হলো। পরিশেষে বলতে চাই, মানসিক স্বাস্থ্যের সুস্থতা, সুরক্ষা ও সচেতনতায় উন্নতি ঘটুক আমাদের এই সমাজে। এই আশাকে সামনে রেখে আজকের অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভ অপরাহ্ন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।